হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা হবে তা জানাচ্ছি। প্রথমে আপনাদের আজকের বিষয়ের মধ্যে আছে ব্রঙ্কসের সাবওয়ে প্ল্যাটফর্মে দিনে দুপুরে গুলি এবং একজন নিহত। এই বিষয়টি আজকে আমরা জানবো। ন্যাশনাল গার্ড অ্যাসোসিয়েশন কর্তৃক হোয়াইট হাউসের বার্ষিক সভা বাতিল করা হয়েছে এবং ট্রাম্প হতাশ, এই বিষয়টি আজকে জানবো। রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন, প্রবাসীরা কিভাবে দেখছেন বহুল প্রত্যাশিত এই নির্বাচনকে, এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর শওকত আলী, নাসির আলী খান পল এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, নিউ ইয়র্কে। বাংলাদেশে এখন 11 তারিখ সকাল। এই নির্বাচনের আর মাত্র একদিন বাকি আছে। তবে যুক্তরাষ্ট্রে আবার আরেক দফা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। তার কারণটা হচ্ছে যে 2 সপ্তাহ যে চালু রাখার যে বিধানটি ছিল নেগোসিয়েশনের মাধ্যমে একটি হোমল্যান্ড সিকিউরিটির নতুন বরাদ্দ প্রদান করার বিষয়, সেই ব্যাপারে কোনো সমঝোতা এখনো আসতে পারেনি দুই দলই, এবং বিশেষ করে ভোটাভুটিতেও দেওয়া সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত। তবে তাই যদি না হয়, তবে শনিবার থেকে পুনরায় যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট অর্থাৎ আইস এর কার্যক্রমে শিথিলতার আশঙ্কা দেখা দিচ্ছে। কারণ বাজেট বরাদ্দ থাকছে না, যদিও কিছু কিছু কর্ম সম্পাদন চলবে কিছু কিছু ডিপার্টমেন্টে, যেগুলো জরুরি ভিত্তিতে নিয়োগ করা। যার মধ্যে একটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, যেটিও হোমল্যান্ড সিকিউরিটির অধীনে, সেটির কাজ চালু থাকবে। তবে আইস এর অভিযান অনেকটা শিথিল হয়ে আসবে যদি নতুন ভাবে বরাদ্দ পাওয়া না যায়। আজকে অবশ্য হাউস কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ে যে 3টি ডিপার্টমেন্ট। কথা শোনা যাচ্ছে তাহের? যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ে যে 3টি বিভাগ দায়িত্ব পালন করে থাকেন, তাদের সেই 3টি বিভাগের আইস এর অ্যাক্টিং প্রধান এবং কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের প্রধান এবং ইউএসসিএস এর যিনি ডিরেক্টর আছেন, তারা সবাই আজকে সাক্ষ্য দিয়েছেন। এবং আইস এর যিনি অস্থায়ী প্রধানের দায়িত্ব পালন করছেন, তিনি বলেছেন যে আইস যে কর্মকাণ্ড করছে, যদিও 2জন যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হয়েছে, কিন্তু আইস তাদের নিয়ম মেনেই তাদের দায়িত্ব পালন করছে এবং এতে তারা বাড়াবাড়ির কিছু দেখেন না বলে মন্তব্য করেছেন আইসের যিনি দায়িত্ব পালন করছেন কংগ্রেশনাল কমিটির কাছে। আর কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের যিনি দায়িত্ব পালন করেন, তিনি বলেছেন যে কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের দায়িত্বতে যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে যাতে কোনো অভিবাসী প্রবেশ করতে না পারে অবৈধভাবে, সেটি দেখভাল করা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তের একটি নির্দিষ্ট এলাকার মধ্যে কোনো অবৈধ কর্মকাণ্ড না হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে যুক্তরাষ্ট্রের সীমানার ভিতরে 100 মাইলের মতো রেডিয়াস এলাকায় কিন্তু সিবিপি দায়িত্ব পালন করতে পারে, কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল। অর্থাৎ সীমানা থেকে 100 গজ ব্যাসার্ধের ভিতরে যে সমস্ত এলাকা রয়েছে, সেগুলো সিবিপি সেখানে দায়িত্ব পালন করতে পারে, কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল। আর ইউএসসিআইএস এর যিনি প্রধান, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হিসেবে যাদের মর্যাদা দেওয়া হয় কিংবা নাগরিকত্ব প্রদানের বিষয়টি আরো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার যে নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন দায়িত্বভার গ্রহণের প্রথম দিন থেকে, ইউএসসিআইএস সেই দায়িত্ব পালনেই সদা সচেষ্ট রয়েছেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কিছু কিছু বিধি এমন ভাবে মেনে চলতে হচ্ছে যেটাতে জনমনে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন যদিও। কিন্তু তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের এই বিশেষ করে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়া এবং নাগরিকত্ব প্রদানের বিষয়টি যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করে ভ্যাটিং প্রক্রিয়াকে আরো জোরদার করার যে প্রক্রিয়া ইউএসসিআইএস শুরু করেছে, সেটিতে কোন রকম বিরতি হবে না, সেটিতে কোন রকম শিথিলতাও আসবে না, সেটিও তিনি আজকে জানিয়েছেন। শান্তির জন্য 2300 মাইল যাত্রা শুরু করে আজকের যাত্রা তারা এসেছেন ওয়াশিংটন ডিসিতে। 19 জন বুদ্ধ সম্প্রদায়ের মঙ্ক। আপনারা জানেন যে বুদ্ধ সম্প্রদায় শান্তিপ্রিয় একটি ধর্ম এবং পৃথিবীতে বুদ্ধ ধর্মকে সবচেয়ে বেশি শান্তিপ্রিয় ধর্ম হিসেবে বিবেচনা করা হয় অনেকের কাছে, তারা সেটি ভাবেই বিবেচিত। সেই ধর্মের 19 জন অনুসারী মঙ্ক হিসেবে যারা পরিচিত, ধর্মগুরু যারা পরিচিত, সেই 19 জন শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বিশ্বে এবং যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার তাদের ভূমিকায় তাদের রাখার জন্য প্রায় 2300 মাইল হেঁটে
108 দিনে তারা 2,300 মাইল হেঁটেছেন এবং তারা যাত্রাটা শুরু করেছিলেন, আজকে তারা ওয়াশিংটন ডিসিতে এসেছেন। তারা যাত্রাটি শুরু করেছেন অক্টোবরের ২৬ তারিখ টেক্সাসের ফোর্ট ওয়ার্থ শহর থেকে। এই সারাটি পথ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট ওয়ার্থ থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ২,৩০০ মাইল তারা হেঁটে এসেছেন এবং হেঁটে এসে তারা আজকে ১০৮ দিন তাদের সময় লেগেছে এই হেঁটে আসার জন্য এবং তারা আজকে সেখানে ওয়াশিংটন ডিসিতে তারা একটি ইন্টারফেইথ সমাবেশে অংশ নিয়ে শান্তি প্রতিষ্ঠায় সকলের একটি দায়িত্বের কথা আবারও স্মরণ করে দিয়েছেন। তারা সেই ২,৩০০ মাইল পথ অতিক্রম করার পর পায়ে হেঁটে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আজকে আপনারা জানেন কোভিডকালীন সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হিসাবে ছিল, আলোচনার মধ্যে ছিল সেটি হচ্ছে mRNA পদ্ধতির ভ্যাকসিন। যে ভ্যাকসিনের মাধ্যমে কোভিড নিয়ন্ত্রণ অনেকটা সহজ হয়ে গিয়েছিল। ফাইজার এবং মডার্না ২ টি প্রতিষ্ঠানই mRNA প্রযুক্তির উপর নির্ভরশীল ভ্যাকসিন প্রস্তুত করে এবং এই mRNA প্রযুক্তি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছে মেডিসিনে। কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের ফেডারেল FDA কর্তৃপক্ষ, স্বাস্থ্য এবং দপ্তরের অধীনস্থ FDA কর্তৃপক্ষ ফ্লুর উপরে নতুন করে একটি ভ্যাকসিন প্রস্তুত করেছিল মডার্না, সেটির অনুমতি প্রদানে আপত্তি জানিয়েছে। তারা তারা সেই আবেদন নাকচ করে দিয়েছে বলে মডার্না কর্তৃপক্ষ জানিয়েছে। আপনার অনেকে হয়তো মনে আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর যখন রবার্ট কেনেডি জুনিয়রকে তার স্বাস্থ্য ডিপার্টমেন্টের দায়িত্ব দেন, তিনি বরাবরই মন্ত্রীর দায়িত্ব স্বাস্থ্য সচিব ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার আগেও তিনি mRNA ভ্যাকসিনের বিরোধিতা করেছিলেন এবং দায়িত্ব নেবার পরও তিনি mRNA প্রক্রিয়ায় যে ভ্যাকসিন উৎপাদন করা তার বিরোধিতা করেছেন এবং তারই অভিপ্রায় FDA কর্তৃক ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা এই সমস্ত অনুমোদন দিয়ে থাকে ওষুধের, তারা আজকে মডার্না কর্তৃক প্রস্তুতকৃত সেই mRNA পদ্ধতির উপর নির্ভরশীল ফ্লু ভ্যাকসিনের অনুমতি প্রদানে আপত্তি জানিয়েছেন এবং সে আবেদন তারা নাকচ করে দিয়েছেন। নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের নির্বাচন এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং পুনর্নির্বাচনে অংশ নিচ্ছেন গভর্নর ক্যাথি হোকুল, কিন্তু তার নির্বাচন প্রক্রিয়াটি অনেকটা সহজ হয়ে গিয়ে দাঁড়িয়েছে, কারণ তার লেফটেন্যান্ট গভর্নর যিনি তার বিরুদ্ধে প্রাইমারিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন, সেই অ্যান্থনিও ডেলগাডো আজকের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং এর ফলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে গভর্নর হোকুলকে প্রাইমারিতেও অংশ নিতে হচ্ছে না এবং আপাতত প্রাইমারিতে কোনো ঘোষিত প্রার্থীর নেই এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত প্রাইমারি যদি না হয় তাহলে নভেম্বরের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী নিউ ইয়র্ক লং আইল্যান্ডের কাউন্টি এক্সিকিউটিভ ব্ল্যাকম্যানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান প্রার্থী হিসেবে। ব্ল্যাকম্যান কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত একজন প্রার্থী এবং যদিও সর্বশেষ জনমত জরিপে গভর্নর হোকুল অনেকটাই এগিয়ে রয়েছেন এবং তার নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত যদি অন্য কোনো অঘটন না ঘটে এবং তিনি তার রানিং মেট হিসাবে অ্যান্টনিও ডেলগাডোর পরিবর্তে নিউ ইয়র্ক সিটির সাবেক স্পিকার, সিটি কাউন্সিলের সাবেক স্পিকার অ্যাড্রিয়ান অ্যাডামসকে বেছে নিয়েছেন। অর্থাৎ এই প্রথম নিউ ইয়র্কে গভর্নরও নারী প্রার্থী এবং লেফটেন্যান্ট গভর্নরও নারী প্রার্থী। অর্থাৎ তারা যদি নির্বাচিত হন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম একটি জুটি হবেন গভর্নর এবং লেফটেন্যান্ট গভর্নর দুজনেই নারী। আরেকটি বিষয় যেটি বলা যায়, আজকে নিউ ইয়র্ক শহরে ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে জালিয়াতির অভিযোগে। হোম কেয়ার এবং অ্যাডাল্ট কেয়ার এবং ফার্মেসি ব্যবসায় $১২০ মিলিয়ন জালিয়াতির অভিযোগে ২ জন কোরীয় বংশোদ্ভূত, আবার উল্লেখ করি কোরীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিককে আজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে $১২০ মিলিয়ন জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ চূড়ান্ত করা হয়, সেটি উন্মুক্ত করা হয়েছে প্রসিকিউশনের সামনে এবং তাতে বলা হয়েছে যে এরা ২০১৬ সালে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করে একটি অ্যাডাল্ট ডে কেয়ারের মাধ্যমে এবং ফার্মেসির মাধ্যমে মেডিকেড এবং মেডিকেয়ার জালিয়াতির আশ্রয় নিয়ে প্রায় $১২০ মিলিয়ন হাতিয়ে নিয়েছেন। এমন সব তারা বিল করেছেন যে সমস্ত সেবা তারা প্রদানই করেননি, এমন সব ওষুধ তারা দিয়েছেন বলে জানিয়েছেন যাদের যোগী হিসাবে। সেই সমস্ত ঔষধের দামও বেশি রাখা হয়েছে, শুধু তাই নয়
সেই সমস্ত ওষুধের কোনো প্রয়োজনও ছিল না। ভুয়া প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ গ্রহণ করা হয়েছে এবং সেই ওষুধের মাধ্যমে সেই ওষুধগুলো পরবর্তীতে অন্যত্র বিক্রি করে সে অর্থ আদায় আর তারা হাতিয়ে নিয়েছেন $120 মিলিয়ন। অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের নামেও তারা বিভিন্ন সময় বিল করেছেন, যেখানে অ্যাডাল্ট ডে কেয়ার সচলই ছিল না। সেই সময় তারা সেই বিল করেছেন এবং গত 16 সাল থেকে 2026 গত প্রায় 9 বছরে তারা $120 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন বলে প্রসিকিউশন আজকে অভিযোগ করেছে। এবং এই দুইজন হচ্ছেন, এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসের পক্ষ থেকে আজকে এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে। একজন হচ্ছেন ইনউ কিম, তারা ফ্লাশিং এ বসবাস করেন, এবং আরেকজন হচ্ছেন লং জিম, 42 বছর বয়স্ক। আরেকজন হচ্ছে ড্যানিয়েল লি, তাকে ড্যানিয়েল ইয়াং হিসেবে পরিচিত, তিনি 56। এই তিনজনকে গ্রেফতার করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অবশ্য পরবর্তী তারা জামিন পেয়েছেন। তারা ফ্লাশিং এ বসবাস করেন এবং সেখানেই তারা তাদের ব্যবসা পরিচালনা করেছিলেন 2016 সাল থেকে। এবং $120 মিলিয়ন যে তাদের জালিয়াতির অভিযোগ করা হয়েছে, তারা নিয়েছেন জে&ডব্লিউ এম্পায়ার এন্টারপ্রাইজের নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিল করা হয়েছিল, এবং তারা বিজনেস করেছিলেন রয়্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার নামে। রয়্যাল অ্যাডাল্ট ডে কেয়ার এবং হ্যাপি লাইফ নামে এই দুটি প্রতিষ্ঠানের নামে তারা ব্যবসা পরিচালনা করেছিলেন, এবং দীর্ঘদিন তদন্তের পর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হয়েছে ক্রিমিনাল ডিভিশনের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের। নিউ ইয়র্ক সিটিতে ফ্রি বাস চালু করার আরেকটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়র মামদানি। আপনারা জানেন যে মেয়র মামদানির নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়র নির্বাচিত হলে তিনি নিউ ইয়র্কে ফ্রি বাস প্রবর্তনের চেষ্টা করবেন, কিন্তু গভর্নর হেকুলের উৎসাহের অভাবে তার পক্ষে সেটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এবং এমটিএ কর্তৃপক্ষ প্রায় $800 মিলিয়ন থেকে $1 বিলিয়ন ব্যয় সাপেক্ষ এটিকে নিউ ইয়র্কের জন্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করার পরও এখনো হাল ছাড়েননি কিন্তু মেয়র মামদানি। তিনি প্রস্তাব করেছেন গভর্নর হকুল এবং নিউ ইয়র্ক স্টেট আইন প্রণেতাদের কাছে যে অন্তত বিশ্বকাপ ফুটবল চলার সময় জুন এবং জুলাই মাসে ফিফা ওয়ার্ল্ড কাপ যখন নিউ ইয়র্কে চলবে, সেই 5টি সপ্তাহ, জুলাই মাসের 5টি সপ্তাহ, যে সপ্তাহ বিশ্বকাপ চলবে নিউ ইয়র্কে, নিউ ইয়র্কের সিটিতে নয় যদিও, নিউ ইয়র্কের পার্শ্ববর্তী ম্যাটলাইফ স্টেডিয়ামে সেটি হবে। কিন্তু মেয়র মামদানি প্রস্তাব করেছেন সেই 5 সপ্তাহের জন্য নিউ ইয়র্ক সিটিতে বাস সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়ার জন্য গভর্নর হকুলের কাছে দাবিটি জানিয়েছেন। তবে গভর্নর হকুল কিংবা তার অফিস থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এটিকে একটি পাইলট প্রোগ্রাম হিসেবে পরিচালনা করার জন্য নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে যারা বিশ্বকাপ দেখতে নিউ ইয়র্কে আসবে তাদের জন্য একটি সাশ্রয় হবে, এসে অনেকে আগ্রহ অভিযোগ করবেন, এবং এর মাধ্যমে ফ্রি বাস নিউ ইয়র্কে চালু করা যায় কিনা এই পাইলট কর্মসূচিটিও পর্যবেক্ষণ করা যাবে। সাবেক নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সম্মত হয়েছেন $4,000 জরিমানা দিতে, এবং সেই জরিমানাটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট বোর্ডের কাছে তাকে অভিযুক্ত করেছে, এবং তিনি তার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এবং সেই অভিযোগটি হচ্ছে একটি প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে 2025 সালের আগস্ট মাসে সিটি হলে একটি প্রেস কনফারেন্স করেছিলেন মেয়র এরিক অ্যাডামস, এবং সেই প্রেস কনফারেন্সে যারা বসেছিলেন আসলে সাংবাদিকরা সবাই সেখানে গিয়ে চেয়ারে একটি হুইসেল দেখতে পান। হঠাৎ করে হুইসেল দেখে অনেকেই কৌতূহল জাগে, এবং একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন কেন হুইসেল রাখা হয়েছে। তখন তিনি বলেছেন যে তখন তার প্রতিদ্বন্দ্বী মেয়র পদে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো যেহেতু যৌন হয়রানির অভিযুক্ত, এবং কয়েকজন মহিলা যৌন হয়রানির অভিযোগ সত্ত্বেও গভর্নর কুমোর সমর্থন করছেন এবং তার নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। অতএব এখানে যদি কোনো সাংবাদিক এসে থাকেন যারা সেই আতঙ্কে আছেন, তারা হুইসেল বাজিয়ে দিতে পারেন, এবং তাতে মনে হবে যে তাতে একটি ভয় দূর হতে পারে। এবং সেই বিষয়টাকে ক্যাম্পেইন কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট বোর্ড এটার প্রতি সাংঘর্ষিক বলে মন্তব্য করে তাকে দোষী সাব্যস্ত করেছে, এবং সেই জন্য মেয়র দুঃখ প্রকাশ করেছেন, এবং তিনি $4,000 জরিমানা দিতে সম্মত হয়েছেন। আপাতত এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অভিনন্দন এই সকালে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা। নাসির আলী খান বহুদিন পরে আসছেন, এবং ইব্রাহিম চৌধুরী খোকন আছেন। নাজমুল হাসান, আপনার কাছে জানতে চাই,
একটি প্রশ্ন, যে আপনি তো দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, সো বাংলাদেশের নির্বাচন নিয়ে আমার মনে হয় যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বেশি আগ্রহ এবং কৌতূহল রয়েছে। সো হোয়াট ইজ ইয়ার এক্সপেকটেশন? এই নির্বাচনে নির্বাচনে আপনার এক্সপেকটেশন কি? আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনে ফলাফলের চেয়ে বেশি আগ্রহ নির্বাচনের শান্তি শৃঙ্খলা নিয়ে। নির্বাচনে একটি দেশের সারা দেশ জুড়ে একটা আতঙ্ক বিরাজ করছে, সেই আতঙ্ক প্রবাসীদের মাঝেও সংক্রামিত হয়েছে। এটি হচ্ছে যে আইন শৃঙ্খলা যেহেতু বর্তমান সরকার একটি অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো, ওদের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে তাদের ভূমিকা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর ফেয়ারনেস এবং দায়িত্ব পালনে তাদের অপরিসীম ধৈর্য, সেটির একটি বড় পরীক্ষা হবে আগামী এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। সো আজকে আপনি আপনি আমার মনে হয় যে আপনারা রিপোর্টটি দেখেছেন, যে মানবজমিনের যে রিপোর্ট, আমি মানবজমিনের রিপোর্ট দেখেছি, যে ওইখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই যে আপনার 2906টি কেন্দ্রের সংঘাতের সংখ্যা, ব্যালটের ভোটে বুলেটের থ্রেট। এটাই সবচেয়ে আলোচিত বিষয় এখন বাংলাদেশে, এবং এটা শুধু আলোচিত এই কারণে নয়, সেটি হচ্ছে যে আপনার বাংলাদেশে অস্বীকার করার কোনো উপায় নেই, 24-এর পর থেকে বাংলাদেশে প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতির এত ব্যাপক বিস্তৃতি ঘটেছে, যেটি কারোই কাম্য ছিল না। আমরা ভেবেছিলাম, অন্তত আমি ভেবেছিলাম, যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটি আসবে, সেই সরকার বাংলাদেশে রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে। কিন্তু আনফরচুনেটলি সেই সরকারের কিছু কর্মকাণ্ড এমন সব প্রতিশোধ পরায়ণতাকে, প্রতিহিংসার রাজনীতিকে মূলত কিছু কিছু ক্ষেত্রে উস্কিয়ে দিয়েছে। এবং অনেকেই বলা হচ্ছে যে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন, বাংলাদেশের যে রাজনৈতিক দলের এখনো অনেক সমর্থক রয়ে গেছে, এটা সবাই স্বীকার করেন, সেই দলকে নির্বাচনের বাইরে রেখে আপনি প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দিতে পারবেন, এইটা কি করে কল্পনা করা যায়? যাই হোক, থ্যাংক ইউ আপনাকে। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনি তো পলিটিক্স ওয়াচ করেন, আমি যাচ্ছি পরে জিয়াউর কাছে যাব, আপনার কাছে একটু আগে একটু শুনি, আপনি কি মনে করছেন, মানে ইলেকশনে যেভাবে আগাচ্ছে, যেভাবে সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছে একটা ভাইরাল মানে অবস্থা চলছে যে নির্বাচন নিয়ে? ভাই এগুলা শুনেন, এগুলা এই যে পত্র পত্রিকায় উত্তেজনার জন্য আমরা বিভিন্ন লেখালেখি, যে এই এই যে উত্তেজনা হবে, আসলে কিছুই হবে না। আমি আপনার সাথে ফোনে করার আগে আমি 4টা নির্বাচনী এলাকায় ফোন করছি, এবং প্রতিটি এলাকায় আমি খবর নেওয়ার চেষ্টা করছি কেমন হচ্ছে এটা, না যে কত করে আপনারা পরিবার প্রতি দিতেছেন। তো আমার কাছে যে হিসাব হলো, মানে আমি তো বুদ্ধিজীবীর মতো কথা বলি না, আমার কাছে যে আমি যে আমার যে এই ভাই বিরাটরা কত করে পরিবার প্রতি 1000 টাকা করে দেওয়া হচ্ছে, মানে এটা আজকে আজকে এগুলা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, এই ধরনের আমি 3টা নির্বাচনী এলাকার খবর পাইছি। সুতরাং এগুলা লোকজন টাকা পয়সা পাইতেছে, একটা উৎসব আছে, এগুলা এই লোকরা জানে তার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আর এগুলো পরিবর্তন নিয়ে সুন্দর করে কথা বলবো আপনি আর আমি, এই সাধারণ মানুষের মতোই থাকবে। তার আজকে হইলো এই নির্বাচনের মৌসুম একটা ঈদের দিনের মতো, উনি টাকা পাবে। এখন 1000 টাকা কি হবে, কিন্তু তারপরেও এই গরিব মানুষ 1000 টাকা করে পাইতেছে এক প্রার্থীর পক্ষ থেকে, আর এক প্রার্থীর পক্ষ থেকে পাইতেছে 1200 টাকা করে। তো পরিবার প্রতি আমি বললাম যে যদি পরিবার বড় হয় তাহলে এটা কি বাড়ানো যায় না? তো ওনারা বলছে না, এইভাবে হিসাব করে আসছে, এবং প্রতিটা কেন্দ্রতে মানে হিসাব করে মানে এরকম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা করে ভাগ করা হয়েছে। তো এটা হলো বুথের বাস্তব অবস্থা গ্রাম পর্যায়ে। এখন আমরা উত্তেজনা কে করবে এখানে? জামাত শিবিরের সাথে কি বিএনপির মারামারি হবে? হবে না। একটা ব্যাপারে এই দুই দল ঐক্যবদ্ধ, যে যেভাবে হোক আমাদের এই নির্বাচন করতে হবে, করে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে হবে। এখন একটা নিজেদের মধ্যে একটা বিরোধ আছে, এবং মানে এই বিরোধে যাতে কোনো বড় রক্তপাত না হয়, আবার দেখা না যায় যে আমরা সব আপুসে করতেছি, কিন্তু আমরা মূল শত্রু আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা সুন্দর করে ফেলতে হবে। এই ব্যাপারে সরকার, জামাতে ইসলাম, বিএনপি, এনসিপি, আরো যারা যারা দল আছেন এরা তো সব একমত। সুতরাং এত আশঙ্কার কিছু নাই, আমরা বরঞ্চ এই গরিব মানুষের উৎসবের সাথে একটু যুক্ত থাকি যারা টাকা পয়সা পাইতেছে। আর আমরা ওই
ফিনিক্স বানায় লাভ নাই, যে কোভিড আসতেছে, লোক মারা যাবে, এগুলো কিছু, এভরিথিং ইজ কোয়াইট। ওকে, বাংলাদেশের মানুষ আরো বড় বড় মারামারি দেখছে, বা নেতাদের পালাইয়া যাওয়া দেখছে। আজকে মানুষের, সাধারণ গরিব মানুষের টাকা পয়সা খাওয়ার উৎসব। এই উৎসবে মানে যোগান দিতেছেন সবাই, কয়েকটা আসন ছাড়া বাকি সব আসনের লোকজন, গ্রামের পর্যায়ের সাধারণ মানুষজন খুব খুশি। এবং জিয়া ভাই এটা খবর কইতে পারবো না, ওনার যে বাংলাদেশে গিয়া যে হাঁটা চলা যে 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 লেভেলে, ওই লেভেলে তো ওই 2000 টাকার খবর আসবে না। তো আমি এটা একদম বাস্তব চিত্র আমি আমি বললাম, আমার ব্যাধ হইলে মাফ করবেন আপনারা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জিয়া ভাই, আপনার কাছে আজকে আপনার সাথে সবসময় অন্য বিষয় নিয়ে আলোচনা করি। আজকে বাংলাদেশে আপনি আছেন এবং বাংলাদেশের ইলেকশন আপনি দেখছেন যে কী ধরনের প্রচারণা, আপনার উত্তেজনা সবই দেখছেন আপনি সচক্ষে। আপনার কেমন লাগছে? আমি, আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, কারো ফোন অন আসছে মনে হয়, সো দেখবে আপনার সাউন্ড অফ করতে হবে মনে হয়। Sound- তো আমি যেটা বলছিলাম যে ইব্রাহিম যেটা বলছে ওটা ঠিকই বলেছে, যে গ্রামে গঞ্জের চিত্র আর শহরের চিত্র আলাদা। একটা জিনিস আমি যেটা বুঝলাম, যে আমি একখানে 8 নম্বর ধানমন্ডি 8 নম্বর রোডে আমার এক বড় ভাইকে দেখতে গেলাম। উনি বললেন যে বুঝছো, এবার আমি জানি না আমার পাড়াতে কারা ইলেকশনে দাঁড়িয়েছে। আমি বললাম মানে? বলে প্রত্যেক বছর আসে মানুষ ভোটার নিয়ে এই মুখকে ভোট দেওয়ার জন্য, এবার কেউ আসতেছে না, কারণ এবার পয়সা ওইভাবে মানুষকে হায়ার করা হচ্ছে না, শহরের মধ্যে বলছি আর কি। তো এরকম ব্যাপার আছে যে ফেসবুকে বা বেশি প্রচলন দেন, বাইরে রাস্তাঘাটে ওই ছাড়া, আন্দোলন ছাড়া সাধারণ মানুষ কিন্তু খুব একটা উৎসাহ না, মানে শহরের মানুষ। যে ঠিক আছে ইলেকশন হবে, কেউ বলছে বিএনপি চলে যাবে পুরোটা, কেউ বলছে জামাত এতটা ভোট পাবে, কেউ। তো এসব মিলে যেহেতু আওয়ামী লীগ নাই, আর বাকিরা যেটা ইব্রাহিম বললেন যে সবাই তো অন্য এক গ্রুপের আওয়ামী লীগ গ্রুপের টাইপ। তো এই জন্য ওই নিজেদের মধ্যে কিছু মারামারি হবে, যেমন যে ছাত্ররা এই পাটোয়ারি সে গালাগালি করতেছে মির্জা আব্বাসকে, এই তাসলিম যারা ইলেকশন দাঁড়াবে কিনা, এই ধরনের কিছু খবর মানুষের মুখরোচক। কিন্তু ওভারঅল ইলেকশন নিয়ে ভয় যেটা আছে যে মারামারি হতে পারে, কিন্তু আর্মি খুব স্ট্রং, তারা বলছে যে আমরা দরকার হলে স্ট্রংলি পিটাবো, যেন কোনো কোনো বিশৃঙ্খলা না হয়। তো কিছু তো হবেই। তো আমিও ইব্রাহিম মতো মনে করছি যে ইলেকশন হবে, কিন্তু কে কে ভোট দেবে, কিন্তু খুব বেশি একটা উত্তেজনা বা কিছু হবে না। কিছু গ্রুপ যারা মনে করবে তারা হারবে, যেমন হাদির গ্রুপ, তারা ইলেকশন বানচাল করতে চাইছিল যে কোনো কারণে। এরকম যদি কোনো ভিতরের কোনো ব্যাপার থাকে যে ইলেকশন হতে দেব না, সেটা কিছু গ্রুপ করতে পারে, কিন্তু আমার মনে হয় না। কারণ এই সরকার বেড়ে যাওয়ার জন্য অস্থির, সরকার, তারা এটাকে বাড়াবার কোনো স্কোপ আমি দেখি না। তো এই পর্যন্ত আমি বললাম, এখন পরে যদি আর কিছু বলতে হয় বলবো না। ধন্যবাদ। হাসান ভাই, আপনার অ্যানালাইসিস কি? হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস? আপনার জন্য বসেছিলাম আমরা। ধন্যবাদ। তাহলে আমরা গতকাল নির্বাচনের ফলাফল কি হবে, আমি জি। এই নিয়ে দুটো কথা আজকে বলি। আমি কালকে আমরা বলেছিলাম রাফলি 4টা জনমত জরিপের ভিত্তিতে এই ফলাফলটা উঠে এসছে। এই জনমতগুলি 8টা বিভিন্ন সংগঠন, তার মধ্যে আমেরিকান সংগঠন একটা আছে, আমেরিকান রিপাবলিকান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট সেখানে আছে, ইনোভেশন বলে সংগঠন আছে, খুব তারা বড় কাজ করেছে, বিআইডিডিএস বলে সংগঠন আছে, তারাও এই নিয়ে কাজ করেছে। তাতে এই রকম একটি নাম্বার আমরা পেয়েছিলাম। আমি নাম্বার রিপিট করি আবার। বিএনপি 155 থেকে 215, জামাত 55 থেকে 118, ইসলামিক আন্দোলন 2 থেকে 10, অন্যান্য স্বতন্ত্র 16 থেকে 35। কেমন? কিন্তু কতগুলি শর্ত আছে, একে শুভঙ্করের ফাঁকি বলতে পারি আমরা। শর্তগুলি কয়েকটা, আজকে তারা একটা উল্লেখ করেছে, বিআইডিডিএস। তারা বলছে যে ফলাফল ডিপেন্ড করবে কি পরিমাণ ভোট পড়লো। যদি ভোটের পরিমাণ 65% বেশি হয়, 65 থেকে 68% হয়, তাহলে লাভ হবে সবচেয়ে বেশি বিএনপির। আমি পরে ব্যাখ্যা করে বলছি কেন। সেকেন্ড বড় ফ্যাক্টর হচ্ছে, আননোন ফ্যাক্টর হচ্ছে, এই ভোটে আওয়ামী লীগ সমর্থকরা কাকে ভোট দেবে। আওয়ামী সমর্থকেরা কাকে ভোট দেবে? তারা তো মাঠে আছে, 10, 15, 20 হোয়াট এভার নাম্বারটা হোক না কেন, তারা কাকে ভোট দেবে। আমরা এর আগে বলেছিলাম যে একটা জরিপে বলা হচ্ছে আওয়ামীদের মধ্যে 48% লোক
বিএনপিকে ভোট দেবে। এখন এই সংখ্যাটা যত বাড়বে, মানে আওয়ামী সমর্থক ভোটের উপস্থিতি যত বাড়বে, তত লাভজনক বিএনপির জন্যে। কারণ ধরে নেওয়া হচ্ছে যে আওয়ামীরা জামাতকে ভোট দেবে না, ফলে একটা বড় ফ্যাক্টর হতে পারে বিশেষ করে লোকাল ইলেকশনে আওয়ামীর প্রেজেন্সটা। 2, 3 একটা বড় ফ্যাক্টর হবে সংখ্যালঘুর ভোট। সংখ্যালঘুরা ট্রেডিশনালি জানি আমরা ভোট দেয় কাকে? আওয়ামী লীগকে। আওয়ামী লীগ মাঠে নেই, এবার কাকে ভোট দেবে? আমি এর আগে একবার বলেছিলাম জগন্নাথ হলের ভোট থেকে আমরা বুঝতে পারি যে সংখ্যালঘু ভোট কোনো ক্রমেই জামাতের পক্ষে পড়বে না। তাহলে সংখ্যালঘুরা যদি ভোট দিতে যায় তাহলে তাতে লাভ হবে কার? বিএনপির। এটা একটা ফ্যাক্টর। ফাইনাল ফ্যাক্টর হচ্ছে গিয়ে, এটা আমি গতকাল উল্লেখ করেছি, আরো উল্লেখ করতে হচ্ছে যে বিএনপির ভেতরে যেই স্বতন্ত্র বা একই দলের অন্যান্য যারা কম্পিট করছে এরকম ভোট ক্যান্ডিডেটের সংখ্যা 79, 80 জন, প্রায় 80 জন বিএনপির ভেতর থেকেই বিএনপির বিরুদ্ধে লড়াই করছে। মানে একই 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 নির্বাচনে একই আসনে লড়ছে দুজন বিএনপির সদস্য, এবং অনেক ক্ষেত্রে এই স্বতন্ত্র সদস্যরা মূল সদস্যের চেয়ে অধিক পাওয়ারফুল। আমার চেয়ে ভালো আপনারা জানবেন, হয়তো কখনো বলতে পারে, আমি দেখছি যে সিলেটে 8টি আসনে আমি নির্বাচন ব্যাখ্যা দেখলাম, 8টি আসনে 8টিতেই দেখতে পাচ্ছি আমি বিএনপির মূল সদস্য চাইতে স্বতন্ত্র সদস্য জেতার সম্ভাবনা বেশি বলে বলা হচ্ছে। একই অবস্থা নারীদের ক্ষেত্রেও। আজকের বিশ্লেষণ দেখতে পাচ্ছি আমি মাত্র 2 জন বা 3 জন নারী হয়তোবা এই নির্বাচনে জিততেও পারেন। কেমন? আর একটা আননোন এলিমেন্ট হচ্ছে ইউথ ভোট। আমরা এর আগে বলেছি এবারের নির্বাচনে প্রায় 4 কোটি নতুন ভোটার, 4 কোটি, যাদের বয়স 30-এর কম, যারা কখনো ভোট দেয়নি বা প্রথমবারের মতো ভোট দেবে এবার। এরা কাকে ভোট দেবে? আপনাদের যারা মনে আছে 2 সপ্তাহ আগে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছিল, তাতে তারা কি বলছে? তাতে বলছে বাংলাদেশে একটা ইসলামিক টেন্ডেন্সি লক্ষ্য করছে, ইসলামপন্থী মনোভাব দেখা দিচ্ছে, যার একটা প্রধান ড্রাইভিং ফোর্স হচ্ছে এই তরুণরা। কেন সে ব্যাখ্যা যাচ্ছি না আমরা, কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইন যে তরুণ ভোটারদের মধ্যে জামাতের পক্ষে ভোট দেওয়ার প্রবণতা বেশি। কিন্তু ট্রেডিশনালি তরুণরা ভোট দিতে যায় না, 15-20, আমেরিকার কথা থেকে জানি আমরা, বাংলাদেশের একই অবস্থা। দীর্ঘ সময় লাইনে থাকার অভিজ্ঞতা ইচ্ছা তাদের নেই। যদি ব্যাপক হারে তরুণরা ভোট দিতে যায় তাতে কিন্তু জামাতের পক্ষে লাভজনক অবস্থা হবে বেশি। কেমন? জি। এই সমস্ত ফ্যাক্টর নিয়ে আমরা এখন আজকে আমরা আছি। আজকে আরেকটা খবর কি এসছে, 20,000 বৈধ অস্ত্র এখনো জমা পড়েনি। এর আগে আমরা আমাদের উদ্বেগের কথা বলেছি, নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে। এই তথ্যটা কিন্তু আরো বাড়ালো আমাদের উদ্বেগটাকে। 20,000 বৈধ অস্ত্র এখনো জমা পড়েনি। এগুলি কি ব্যবহার হবে? জিয়া ভাই বললেন যে খুব সচেতন আছে, অ্যালার্ট আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। কতটা অ্যালার্ট আমরা বুঝবো নির্বাচনের দিন, সারাদিন ধরে সে ঘটনা আমরা শুনবো। কিন্তু অভিজ্ঞতা আমাদের বলে যে শহরি এলাকায় যেখানে সবার চোখ খোলা আছে সেখানে হয়তোবা বিশৃঙ্খলার সুযোগ কম ঘটবে, কিন্তু দূরে প্রত্যন্ত অঞ্চলে যেখানে স্থানীয় নেতাদের বা স্থানীয় দলের প্রভাব অনেক বেশি, সেখানে হয়তোবা এই অস্ত্রের মব ভায়োলেন্সের সুযোগ অনেক বেশি, ভয় অনেক বেশি। ফলে আমি আশাবাদী নির্বাচন সুশৃঙ্খলভাবে হবে, কিন্তু উদ্বেগটা থাকছে, উদ্বেগটা চলে যাচ্ছে না। শেষ কথা বলি আমি, আজকে প্র্যাকটিক্যালি এই সরকারের, এই প্রশাসনের শেষ দিন। এই যে 1.5 বছর তারা কাটালো, তারা 3টি মূল লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসেছিল। 1, নির্বাচন, সংস্কার, বিচার, এবং 3টাই তারা কম বেশি শেষ করতে পেরেছে বলে আমরা ভাবতে পারি। আমরা মুখে ফেনা তুলে ফেলেছি এই বলে যে এই সরকার ক্ষমতায় থাকবে 5 বছর। আমরা মুখে ফেনা তুলে ফেলেছি এই কথা বলতে যে নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন হচ্ছে এবং এই সরকারও তার মেয়াদ শেষ করে ফিরে যাচ্ছে। ফলে আমি অন্তপক্ষে এই শেষ সময়ে এসে অধ্যাপক ইউনূস
এবং তার সরকারকে তাদের ম্যান্ডেট পালন করতে পেরেছে বলে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটু কথা বলি। আমাদের সাথে তাহের, পরে আপনার কাছে আসছি। তাহের জি, হাসানের পরিপ্রেক্ষিতে কথা বলি। তো 2000 যে 20,000 অস্ত্র জমা দেয়নি, এটার পরিপ্রেক্ষিতে কালকে আমি একটা লাঞ্চ মিটিং এ ছিলাম। তো একজন সিনিয়র মানুষ উনি বললেন যে উনি 31 জানুয়ারিতে বলছিল অস্ত্র জমা দেওয়ার জন্য, একটা ছোট অ্যানাউন্সমেন্ট, ওনারা কেউ জানেও না। তো উনি কিছুদিন আগে গিয়েছে, বলছে আমি তো শুনি নাই, লাস্ট ডে। তো পুলিশ ওর কাছ থেকে পয়সায় ঘুষ নিয়ে ওনার অস্ত্র জমা নিয়েছে ব্যাক ডেটে। তো অস্ত্র যে জমা দেওয়া হয় নাই, এটা কিন্তু প্রশাসনিক ব্যর্থতা, কারণ কেউ জানে না যে জমা দেওয়ার লাস্ট ডে। তো এটার জন্য আমি অত ওয়ারিড না। ওয়ারিড হচ্ছে যে যদি অন্যভাবে বাইরে থেকে অস্ত্র আসছে যেটা সন্ত্রাস করার জন্য, সেইটা ইজ মোর ডেঞ্জারাস। বাট যারা বৈধ অস্ত্র আছে, তারা মনে হয় না যে তারা এটা করার কোনো স্কোপ আছে। আমি ঠিক আছে, এখানে থামলাম। থ্যাংক ইউ। সো মাচ। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে একটু যাই। যেন আসান ভাই যেটা আগে বলছেন, বারো অ্যানালাইসিস হচ্ছে যে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাচ্ছে। সো আপনি তো বলতে পারবেন, এটা একটা রহস্য ঘেরা ব্যাপার যে আওয়ামী লীগ ইলেকশনে কাকে ভোট দিচ্ছে, কাকে সাপোর্ট করছে। আওয়ামী লীগের অনেক লোক আছে বাংলাদেশে, অনেক ভোট আছে। হোয়াট ইজ দ্য আনসার? আপনারা কাকে ভোট দিচ্ছেন, কাকে সাপোর্ট করছেন? ধন্যবাদ তাহের ভাই, অনেকদিন পর আমাকে আজকে আপনার এই টিভিতে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে বিজ্ঞ যারা এখানে কথা বলতে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নের উত্তর আমার কাছে খুবই সহজ উত্তর। সেটা হলো, এই সরকার অবৈধ, এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন আমরা যাব না। কিভাবে হচ্ছে, কিভাবে হবে? আওয়ামী লীগ এখানে ভোট দিতে যাবে না। যেটা প্রশ্ন করেছেন, সোজা উত্তর, আমরা এই নির্বাচনে আগেও নেই, পাশেও নেই। আমি বুঝি না, অনেকেই বলেছেন কেন এত সেনাবাহিনী, লাখো হাজারো হাজারো সেনাবাহিনী কেন নিয়োগ করেছে, পুলিশ বাহিনী কেন নিয়োগ করেছে, অস্ত্র আছে কিনা? আমরা তো নাই। টেকনিক্যালি হাসান ভাই যে কথা বললেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তার যে 3টি ম্যান্ডেট আল্লাহর কাছ থেকে আসুক, জনগণের কাছ থেকে আসুক, সে 3টা ম্যান্ডেট উনি পালন করে উনি বিদায় নিচ্ছেন। আজকে তার শেষ দিন। আজ থেকে উনি হবেন ইতিহাস, কালকে থেকে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সে নতুন ইতিহাসই বলে দেবে আওয়ামী লীগ কোথায় যাবে, কোথায় ভোট দেবে। যে আওয়ামী লীগ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশটি আজকে নির্বাচন হতে চাচ্ছে সে আওয়ামী লীগকে ছাড়া। এর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। তবে এটুকুই বলতে পারি, আওয়ামী লীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আমরা ঠিকই বাংলাদেশে যাব, আমরা ঠিকই এই ভোট কেন্দ্রে একদিন যাব, সেদিন যাওয়ার মতো করে যাব। কিন্তু আমি চাই যে যাই হোক না কেন আগামীকাল যেন কোনো গন্ডগোল না হয়, কোনো সহিংসতা না ঘটে। তার কারণ আওয়ামী লীগ তো নাই, যদি সহিংসতা কিছু ঘটে তার জন্য দায়ী হবেন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং এই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃত্ব দানকারী যে দলগুলো ছিল, বলতে গেলে তাদের অ্যাবসেন্সে, তাদের বাদ দিয়ে একটা মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের স্বাধীনতার বিপক্ষে যে শক্তিটা বলতে গেলে তাদের নিয়ে আজকে এই নির্বাচন হচ্ছে, সেখানে কোনো সহিংসতা হওয়ার তো কথা না। তারপরও যদি হয়, আমি অন রেকর্ড বলছি, আওয়ামী লীগ উড নট বি রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ মিস হ্যাপেনিং। সো আওয়ামী লীগ কালকে ইলেকশন বয়কট করছে, আওয়ামী লীগ যাচ্ছে না ইলেকশনে, এটাই আপনি বলতে চাচ্ছেন, রাইট? ইয়েস। এটা কি দলীয় সিদ্ধান্ত? এটা আমি আর একটা কথা বলি, বয়কটের তো প্রশ্ন আসে না। আওয়ামী লীগের তো এখানে কোনো অস্তিত্ব নাই। না, আমি বলছি যেখানে অস্তিত্ব নাই সেখানে তো বয়কটের কোনো প্রশ্ন আসে না। আওয়ামী লীগের কোনো কাউন্টিং এর প্রশ্ন আসে না। আমি জানি না কেন বলেন, বর্ধনের প্রশ্ন আসে না, বয়কটেরও প্রশ্ন। আমি যদি খেলোয়াড় হতাম, আমি তো খেলোয়াড় না। যদি আমি তখন খেলোয়াড় না, তখন তো আমার কোনো বয়কট করার কোনো ওই শব্দটা তো আসে না সেখানে। আমাদের অস্তিত্ব নেই, আমাদের অংশগ্রহণ নয়। এই নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে যারা আছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আমাদের সাথে আছে, তাদের বাদ দিয়েই নির্বাচন। সেখানে তো আমাদের বয়কট করার প্রশ্ন আসে না, আমাদের বাদ দিয়েই তো নির্বাচনটা হচ্ছে। সেখানে কেন আলোচনা হয় যে আওয়ামী লীগ কালে ভোট দেবে, আওয়ামী লীগ কাকে দেবে না? মনে করেন বাংলাদেশে একদিকে জামাত, অন্যদিকে বিএনপি নির্বাচন করছে। সো আপনাকে যদি প্রশ্ন করি যে আওয়ামী লীগ বা আপনি ব্যক্তিগতভাবে এই দুইটার মধ্যে কাকে আপনি সাপোর্ট করেন? আমি কাউকে সাপোর্ট করি না। নো, আমার তো সাপোর্ট করার কোনো প্রশ্ন আসে না। না, আপনি তবে আমি যেটা বলবো, বাংলাদেশে গত 54 বছর বাংলাদেশ যত নির্বাচন হয়েছে, 2টি দল,
একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। যেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু বিএনপি কে কোনদিন বাদ দিইনি, যেহেতু আওয়ামী লীগ বাদ, সেখানে বিএনপি যে জয়লাভ করবে এটা ভোট না দিলে তো করবে। হাসান ভাই ঘোষণা দিল, নাম্বার দিল, এটা নাম্বারের প্রশ্নই আসে না এখানে তো কোনো। গতকাল না পরশু এক মাইকেল রুবেন নামে এক ভদ্রলোক, একজন লবিস্ট, একজন খুবই বিজ্ঞ লোক, সে গত 50 বছর সে বলেছে যে এই নির্বাচনে একটি দল উইন করবে। আমি তার জিজ্ঞাসা করলাম, হাউ ইউ সে দিস, আমি তো হোয়াটস ইউর সোর্সেস, সে বলল দ্যাট পার্টি ইজ জামাত ইসলাম, বিএনপি আশপাশ দিন। That's what he said. And then he said, he added, US government behind this. But whatever, how far it is true, I don't know. But that is what is একটা অস্বাভাবিক ঘটনা হয়তো আমরা সম্মুখীন হব আগামীকাল নির্বাচনের পরে। এটা আমার, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ কোথায় যাবে না যাবে এ নিয়ে আলাপ আলোচনা করা কোনোই ব্যাখ্যা রাখে না। যদি নির্বাচন সঠিকভাবে হয়, নির্বাচন যে মানুষ ভোট দিয়ে করে, সেখানে বিএনপির ধার কাছে আসা কারো কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ আপনাকে। আরেকটা প্রশ্ন শুরু করে ফেলি, তাহলে পলবার কাছে যাবো যে আল জাজিরার সাথে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন তার মা রিটায়ারমেন্টে যাবেন, তিনি আর পলিটিক্স করবেন না, এই ধরনের কথা তিনি বলেছেন। আপনারা কি মনে করেন? জনাব সিদ্দিকুর রহমান, আপনি শুনতে পেয়েছেন? আমাকে বলতেছেন? জি, আমি বলছি যে আল জাজিরাতে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তার মা রিটায়ারমেন্ট করেছেন, তার বয়স হয়েছে এখন, তিনি রাজনীতিতে আর নাও ফিরতে পারেন। আপনারা কি মনে করেন? আমি নিউজটা দেখেছি, আল জাজিরাতে সজীব ওয়াজেদ জয় বলেছেন। জি, এটা সজীব ওয়াজেদ জয়ের হিজ ওপিনিয়ন, বিকজ সে তার মার সম্বন্ধে সে বলতে পারে। এর ব্যাপারে আমি একজন সামান্য কর্মী হিসেবে ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি যদি সজীব ওয়াজেদ জয় হতাম, আমি আল জাজিরাকে বলতাম, ইউ আস্ক দিস কোয়েশ্চেন টু মাই মাম, আই এম নট অ্যাপ্রোপ্রিয়েট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন। আর একটি কথা বলি, রাজনীতিতে কোনোদিন অবসর নেই, অবসর বলে কোনো শব্দ রাজনীতিতে নেই। থ্যাংক ইউ। কিন্তু আমরা দেখি তো যে ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকেই রাজনীতিতে অপশন নিয়ে নেয়, সে আর রাজনীতিতে সংশ্লিষ্ট থাকে না, এটা তো অনেক নজির আছে আমাদের বাংলাদেশে। সেটা পদের ব্যাপারে দল যারা করে, আমি বল দল। জি, আমি একটা কুইক কোশ্চেন করে প্রধানমন্ত্রী আসলে অবসর নেবেন, কিন্তু দল যখন করে, দলের যে নেতা সে কোনোদিন অবসর নেয় না। জি, না পলবার কাছে যাই একটু, তারপরে আপনারা আমি একটা কুইক কোশ্চেন করে নেই, পলবাই হয়তো এটার উত্তর দিতে পারবেন। এখন আওয়ামী লীগের মুখপাত্রটাকে সজীব ওয়াজেদ জয় সাহেব, না ডাক্তার মোমেন সাহেব, না ডাক্তার সিদ্দিকুর রহমান সাহেব, না শেখ হাসিনা নিজে? আমরা টেলিফোনে এক বার্তা শুনি, মোমেন সাহেব দেখি আমাদের মানে, আমি তো মোমেন সাহেবের কথা শুনি সবসময়, আমার দেশের লোক, ভুল বললেও শুদ্ধ বললেও। আবার সিদ্দিক ভাই কথা বললেন যে একটা, আবার সজীব ওয়াজেদ জয় বললেন একটা। এখন আওয়ামী লীগের এই বক্তব্যটা কোনটা আমরা তো এটা জানি না। তো সিদ্দিক ভাই কি বলেন, মানে কে এখন এই আওয়ামী লীগের দায়িত্বে কে আছেন? এটাই ইব্রাহিম ভাই, এটা আপনারা বলতেই পারেন। আমরা যে দল করি সে দলের নেতৃত্ব দিচ্ছেন যেমন একটি শেখ হাসিনা, আওয়ামী লীগের উনি সভাপতি। উনি যতদিন সভাপতি না আছে ততদিনই ওনার নেতৃত্বে এই দলটি চলছে, এবং আজকে এই মুহূর্ত পর্যন্ত উনি আমাদের নেতা। এবং আমরা যারা দল করি, আমরা সেই বিশ্বাসী দলকে উনি যতদিন চাবেন উনি এই দলের নেতৃত্ব দেবেন। এবং বর্তমানে যেহেতু দলটা খুব একটা ক্রাইসিসের ভিতরে যাচ্ছে, সে মুহূর্তে আমরা ওনাকে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের সামনে নেই। অতএব যা কিছুই বলি, আমি যাই কিছু বলি না কেন, যেটা আমার বক্তব্য, অন্যরা কে কি বলছে না বলছে, আমি ওনার নির্দেশনা ছাড়া একটি শব্দ এদিক ওদিক ব্যবহার করি না। এবং শেষ কথা বলতে চাই, এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ নাই, এই নির্বাচনে আমাদের বাদ দেওয়া হয়েছে, অতএব সে নির্বাচনে আমি কথাই বলতে চাই। আজকে আমার সাথে কথা হচ্ছিল আপনাদের একজন সাবেক মন্ত্রীর, যিনি খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন, এবং তিনি অবশ্যই অনেক সময় অকপটে অনেক সরল কথা বলে ফেলেন। তিনি বললেন যে আমরা আশা করেছিলাম যে এই নির্বাচন হবে না, এই নির্বাচন আমাদের খুব আশা ছিল যে নির্বাচনটি হবে না, যেভাবে হোক বাধা হয়ে যাবে, হবে না, কিন্তু হয়ে যাচ্ছে, এখন খুব হতাশ ফিল করছি। হোয়াট ইজ ইয়োর রিঅ্যাকশন? না, নির্বাচন হবে না যদি কেউ বলে থাকে, ভাই মন্ত্রী হলি তো সে দল করে আমন্ত্রিত কথা নয়, মন্ত্রী হয় নানান
ক্রাইটেরিয়া আছে মন্ত্রী হওয়ার, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে আমরা যারা দল করি তাদের কিন্তু হিসাবটা অন্যরকম। আমরা যেটা বুঝি, যেহেতু আমাদের দল আজকে বাংলাদেশের নিষিদ্ধ স্থগিত ঘোষণা করে হচ্ছে, আমাদের দ্বারা একটা নির্বাচন হচ্ছে, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হলো সেই দলটি, সেটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। এবং সেই ব্যর্থতা নিয়ে আমাদের আগামী দিনের আমাদের পথ, আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আমাদের রোড ম্যাপ ঠিক করতে হবে। আগামীকাল নির্বাচন হবে, তারপরে আমাদের বাদ দিয়ে নির্বাচন হয়ে গেলে যে আমরা শেষে দেব তা তো না, আমরা আমাদের মতন করে আবার ঘুরে দাঁড়াবো। এরকম বিপদ আমাদের অনেক সময় জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরও হয়েছে, 21 বছর লেগেছে আমাদের ফিরে আসতে। আবার এই আওয়ামী লীগ, আমি থাকবো না, অনেকে থাকবে না, কিন্তু আওয়ামী লীগ তার সৈকত নিয়ে বাংলাদেশের মাটিতে থাকবে, বাংলাদেশের পতাকার জন্য তারা যুদ্ধ করেছে, বাংলাদেশ সংবিধানের জন্য যুদ্ধ করেছে, জাতীয় পতাকা সঙ্গীতের জন্য যুদ্ধ করেছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামনের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে স্বাধীনতার যাতে বিপন্ন না হয় সে কাজটি আওয়ামী লীগ যেখানে ক্ষমতায় থাক, ক্ষমতার বাইরে থাক, তাদের কাজ তারা করবে। আগামী দিন যে সরকার হবে সেখানেও আমাদের, যদিও আমাদের করা রাজনীতি করার কোনো ক্ষমতা নাই, হয়তো আলটিমেটলি রাজনীতি করে এমন সময় আসবে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে, তখন জনগণ হয়তো আমাদের, এবং সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, আমরা জনগণের সাথে যোগাযোগ রাখবো এবং জনগণ নিয়ে একদিন আমরা ঢাকা বাংলাদেশের মাটিতে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব নাসির আলী খান পল, পল ভাই, আপনি তো অনেক সময় অনেক সরল এবং অনেক শক্ত কথাও বলেন। আপনার কি মনে হচ্ছে ইলেকশন কিভাবে হবে, এবং আপনার অ্যান্টিসিপেশন, আপনার পার্টিসিপেশন, আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ। আপনারা তো অনেক কিছু অ্যানালাইসিস করলেন, শুনলাম, চমৎকার লাগলো। হাসান ভাইয়ের কাছে খুব ইনফরমেটিভ কিছু জিনিস জানতে পারলাম। আমরা তো ওইভাবে বাংলাদেশকে স্টাডি করি না আমি, যাই হোক, সোফার আমার কাছে যা মনে হয়েছে যে এই ইলেকশনের সিস্টেমটাই কোনো ফেয়ার না, ফেয়ার হচ্ছে না। তার কারণ অনেক আছে। যাই হোক, আমি ইলেকশনের সম্বন্ধে বলতে চাই যে আমার এজাম্পশন, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে আমার মনে হয় বিএনপি 222 and জামাতের দল যারা আছে তারা 32, এটা নিয়ে ইলেকশনের, যদি সুষ্ঠু ইলেকশন হয়, ইলেকশন কেন্দ্রে যদি ভোট চুরি না হয়, যদি সমস্ত মহিলা বোরকা পরে খালি চোখ দেখা যাবে এভাবে যদি না আসে, নীলক্ষেতে যে ব্যালট বক্স ধরা পড়েছে এবং সিল ধরা পড়েছে, এই ব্যালট বক্স আর সিল যদি ইউজ না হয়, তারপরে যে অস্ত্র আজকে জামাত যেসব লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের অফিসের কেন্দ্রের সামনে দাঁড়িয়েছে, এবং যে ধরনের অস্ত্র আপনারা বলছেন যে এখনো অস্ত্র আদায় হয়নি, এসব যদি ইউজ না হয় তাহলে রেজাল্ট সেটা হবে। কিন্তু আমার মনে হয় ইট কুড বি 1991 এর ইলেকশন আপনাদের মনে আছে, আগের রাতেও 200% শিওর ছিল আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ সরকার গঠন করছে, তারপরেই তো হিস্ট্রি আমরা দেখেছি। তো ইলেকশনে শিওর বলে কোনো জিনিস নেই। এখন জামাত যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে শোনা যাচ্ছে, আজকেই দেখেছি ওপেন রাস্তায় ব্যারিস্টার শাহরিয়ার ভোট কিনছে টাকা দিয়ে, ইলেকশন কমিশনে এটা চোখে পড়ে না। 59 জন লোন ডিফল্টার, তাদেরকে আপনার এমপি মনোনয়ন পত্র দিয়েছেন। যে নিজেই দেশের টাকা চুরি করে সে পার্লামেন্টে যায়, দেশের সেবা আর কি করবে? তো এই ধরনের হলে আমরা তো হতাশ হয়ে যাই। আর প্রবাসীটা এত হতাশ যে 1.5 কোটি প্রবাসীর মধ্যে, তারই দেখেন মর্নিং শোজ দ্য ডে অনলি 3% প্রবাসী পার্টিসিপেট করেছে এই ইলেকশনে। তো এই ইলেকশনটা একটা অবৈধ ইলেকশন, কেন দেশের সর্ববৃহৎ যেই দল আওয়ামী লীগ, এখন দেখেন আওয়ামী লীগকে ব্যান করেছে ওয়ার্ল্ড স্টেজে। কিছুদিন আগে আমরা দেখেছি ইউনূস সাহেবকে প্রশ্ন করা হয়েছিল ব্রিটেনে যে আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন, তো উনি বারবার বলেছে একটা কথা, আওয়ামী লীগকে আমরা ব্যান করিনি, ওনাদের কার্যকলাপকে স্থগিত করা হয়েছে। এই স্টেটমেন্ট দেওয়ার পর আমরা ভাবছিলাম সাধারণ লোক
যারা একেবারে ছোট পিজন ব্রেন, তারাও ভাবছিল যে আওয়ামী লীগকে হয়তো ইলেকশনের সময় তার বাধাটা উঠিয়ে দিবে। কেন এক জায়গায় আপনারা বারবার ভুল করছেন, আওয়ামী লীগ আর হাসিনা সরকার দুটো ডিফারেন্ট জিনিস। হাসিনা সরকার সময় যে অন্যায় করেছে, ন্যায় করেছে, অন্যায় করেছে, প্রচুর উন্নতি হয়েছে, 100 বছরের এরকম উন্নতি বাংলাদেশে হবে না। তো যে অন্যায় করেছে সেটা হাসিনা সরকার করেছে, কিন্তু আওয়ামী লীগ এজ এ পার্টি করেনি। আওয়ামী লীগে এখনো আদর্শিক হাজার কোটি কোটি লোক আছে যারা আদর্শিক আওয়ামী লীগ করে, যারা লুটপাট করেনি, যারা দুর্নীতি করেনি, যারা টাকার পাহাড় বানানোর সুযোগ থাকলেও সেই সুযোগটা সদ্ব্যবহার করেনি। অতএব ইউনূস সাহেব ওয়ার্ল্ড স্টেজে যায় বললো আওয়ামী লীগের কার্যক্ষমতা স্থগিত করা হয়েছে, পরে উনি পার্টিসিপেট করতে দিল না। এটা আওয়ামী লীগের সঙ্গে ইউনূস সাহেব বেইমানি করেছে, আমি মনে করি এটা বেইমানি করেছে। তবে এখন ইলেকশনের যে অবস্থা, এখানে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, সুষ্ঠুভাবে হয়, বিএনপি কে ঠেকানোর কোনো উপায় নেই। তো আপনি কাকে সাপোর্ট করছেন? আপনি কাকে সাপোর্ট করছেন? আপনি ব্যক্তিগতভাবে কাকে সাপোর্ট করছেন? আমি তো কাউকে সাপোর্টই করতে পারি না। যেমন আমাদের সিদ্দিক ভাই বলল, আমি তো পার্টিসিপেট করছি না ইলেকশন। এই ইলেকশনে তো আপনার মোরাল সাপোর্ট কার প্রতি? মোরাল সাপোর্ট দিয়ে তো আমার লাভ নেই। আমি তো আওয়ামী লীগের মুখপাত্র না, আর কাউকে মোরাল কেন, আমার তো অধিকারই ছিনিয়ে নিয়েছে। ডক্টর ইউনূস আমাকে ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নিয়েছে। অতএব এখানে তো আমার কথা বলে লাভ নেই। আমাকে প্রথমে বলেছে কার্যক্ষমতা স্থগিত করলাম, তারপরে আমাকে বললেন এটা ইনক্লুসিভ কেমন করে হয়? হাউ ইউ ক্যান কল দিস ইলেকশন ইনক্লুসিভ? জি, আপনার কাছে আবার আসছি পল ভাই, আপনার কাছে আবার আসছি আমি আপনার কাছে। যেই দেশটা এই দলটা স্বাধীন করলো, স্বাধীনতা দিল, সেই দলটাকে বাদ দিয়ে আজকে জামাত বলছে যে মুক্তিযোদ্ধার সপক্ষে তারা ছিল, অনেক কিছু কথা জামাত বলছে। তো এইসব হচ্ছে আমাদের এখন হজম করার দিন, আমরা হজম করে দেব। সিদ্দিক ভাই যেমন বলছে, দিন আবার আসবে, সব দিন একদিন থাকে না, এবং আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর শওকত আলী, আপনার কাছে একটু যাই। ডক্টর শওকত আলী, আপনি আপনার দুইটা ডিভাইস অন করা আছে ডক্টর শওকত আলী, যাই হোক ওইটা বন্ধ আছে, আপনি বলেন শুনি। আপনি তো শুনলেন সবার আলোচনা। সো প্রফেসর ইউনূস সাহেব আপনার শিক্ষক, এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ এখন চলছে এবং নির্বাচন হচ্ছে আন্ডার হিজ গভর্নমেন্ট। আপনার দুইটা ডিভাইস অন করা শওকত ভাই, আপনার টু ডিভাইস ইজ অন, এক ডিভাইস বন্ধ করেন। আপনার কি দুইটা ডিভাইস অন করা নাকি? আপনার মানে একটা মানে কম্পিউটার এবং একটা বোধহয় ফোন। সো আপনি একটা যে কোনো একটা বন্ধ করেন, আমরা ইন দ্য মিনিটে আলোচনা করি। সাহাব ভাই, আপনি বের হয়ে আবার ঢুকেন, একটা ডিভাইসে জয়েন করেন। শওকত ভাই, ওয়ান ডিভাইস, আপনি বের হয়ে আবার জয়েন করেন। সাহাব ভাই, আপনি কি মনে করেন? আপনি তো পুরনো ব্যবসায়ী মানুষ, পুরনো প্রবাসী, জিয়া ভাই আছেন, এবং আপনি তো পলিটিক্স না করলেও আপনি ওয়াচ করেন সব। সো আপনার অপিনিয়ন কি? সবাইকে শুভেচ্ছা। একটা আপনারা যেটা বললেন যে অস্ত্র তারা রিকভার করতে পারে না, কিন্তু এই অস্ত্র রিকভারের জন্য আপনার যাই বলুন না কেন, আপনাদের ওই বাংলাদেশ হওয়ার পরে আমাদের বঙ্গবন্ধুকে কিন্তু আপনাকে করতে হবে, ধন্যবাদ দিতে হবে, কারণ তারই সময় সেই কিন্তু এই সমস্ত অস্ত্র, অনেক অস্ত্রগুলো কিন্তু সে জমা দিয়ে আইছিল। সেই হিসাবে আমাদের বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। আর বাংলাদেশে যেটা দেখতেছি যে ইলেকশন সম্বন্ধে বলতে চাই না, দেখতেছি যে মনে হচ্ছে মহিলারা যদি কোনো ক্যান্ডিডেট থাকে, মনে হচ্ছে তারাই মনে হয় এমপি হয়ে যাবে যদি ডাইরেক্ট ভোটে, আমার যেটা মনে হচ্ছে। ওদের জামাত ইসলামী ক্যান্ডিডেট হোক বা বিএনপি ক্যান্ডিডেট হোক অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হোক, তারাই কিন্তু বাংলাদেশের পলিটিক্সে, ফেসবুক দেখেন যেখানেই বলেন, তারাই কিন্তু সক্রিয়, তাই না? আপনার বিভিন্ন কমেন্টস দেখলে মনে হয় খুব, আমাদের পুরুষ লোকের মনে হয় না কোনো সময় আছে ফেসবুকে যে এই সমস্ত জিনিস দেখা। এখন বিভিন্ন যে ঘটনা দেখা যায় বাংলাদেশে, বিভিন্ন ব্যাপার, এমনকি আরও এখন তারা যেন কিন্তু আরেকটু ব্যস্ত হলো ইদানিং, এই যে এপস্টিন ফাইল নিয়ে মনে হয় তার আরও বেশি ঘাটাঘাটি করতেছে আমাদের। এটা নিয়ে মনে হচ্ছে অনেকের ঘুমও হচ্ছে না। আর আরেকটা যেটা আমি লক্ষ্য করতেছি, বাঙালিদের
আমার যারা আমার দোকানে আসতেছে বা তাদের কথাবার্তা, তাদের মনে হচ্ছে বাংলাদেশে ইলেকশনে যেন ঘুম হচ্ছে না। তারা একটা প্যানিক মোডে আছে, কি কি হচ্ছে বাংলাদেশে। আর আপনি আমাকে যেটা আলাপ করতে বলতেছিলেন যে আমাদের ফার্মেসি, এই যে সিবিএস কেয়ার মার্কের বিরুদ্ধে এওসি যে কমেন্ট করতেছে, এটা অনেকেই জানেন। আপনার সিবিএস কেয়ার মার্ক একটা পিবিএম, এটনা, তাদেরও এটনাটা তারা কিনে নিছে। তারা 30% প্রেসক্রিপশন যে ফিল হয় পুরো আমেরিকাতে, সাধারণ ইন্স্যুরেন্স অথবা যাদের 30% কিন্তু প্রেসক্রিপশন তাদের মাধ্যমেতে আমেরিকাতে ফিল হয়, তারাই কন্ট্রোল করে। তাদের আইদার মেল অর্ডার হোক অথবা রিটেল হোক অথবা স্পেশালাইজ হোক, তারাই কিন্তু ফিল করে এবং তারাই কিন্তু পিবিএম কন্ট্রোল করে কোন, এবং ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তাদেরই ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে। তারাই ডিসাইড করে কোন ওষুধের জন্য কত কো-পেমেন্ট হবে, আইদার $10, আর যাদের কমার্শিয়াল ইন্স্যুরেন্স আছে অথবা মেডিকেয়ার, আমাদের যাদের মেডিকেয়ার আছে এখন, যে এমএ প্ল্যান যেগুলো বলে, তারা ডিসাইড করে ওই ফর্মুলারি নন ফর্মুলারি হিসাবে এটা কি প্রিফার্ড আর কি নন প্রিফার্ড, অথবা জেনারিক প্রিফার্ড অথবা নন জেনারিক প্রিফার্ড। তারা কো-পেমেন্টটা এবং ডিডাক্টেবলটা তারাই প্রিফার করে। সেই হিসাবে এওসি সেটা কংগ্রেসে সিবিএসের যে চিফ তাকে প্রশ্ন করতেছিল, কিন্তু তারাও একটা এই নিয়ে কিন্তু একটা কংগ্রেস এবার যে নতুন যে বিলটা পাস হয়েছে, এখানে পিবিএমকে সিএমএইচের কাছে তাদের রিপোর্ট দেওয়ার ব্যাপারে একটা বিল পাস হয়েছে, তাদের জবাবদিহি করতে হবে। এইগুলো আলটিমেটলি তারা কন্ট্রোল করতেছে যে পিপিএম কতটা কন্ট্রোল করতেছে আমেরিকার এই হেলথ সিস্টেমটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর সৌগতালী। আপনি কি একটি ডিভাইস অন করতে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার দুইটা ডিভাইস অন করা আছে। যাই হোক, আপনারা কি শুনতে পাচ্ছেন ডক্টর সৌগতালীকে? আপনাকে বলছিলাম যে আপনি বের হয়ে আবার নতুন করে জয়েন করেন, তাহলে সুবিধা হবে, কারণ আপনার দুইটা ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, 2 ডিভাইস। আমরা সমস্যাটা আপনার এখানে ডক্টর সৌগতালী স্পষ্ট বলতে পারতেছেন এবং আমরা শুনতে পারতেছি। আমরা শুনছি। ওকে, সো আমরা যে শুনতে পাই। ওকে ডক্টর সৌগতালী, গো হেড। পাকিস্তানের যে নির্বাচন হয়েছিল সেখানে দেখেছি মেয়েদের যে উৎসাহ উদ্দীপনা, আমি তখন সর্বস্তরের মেয়েদের আমি দেখছি যারা জীবনে কখনো ভোট দিইনি তারা এখানে চলে আসছে। পরিবেশ সেভাবে তৈরি করা হয়েছে। কিসের অস্ত্র, কার অস্ত্র, কোথা থেকে আসবে? আমি সিদ্দিক ভাইয়ের সাথে একমত। আওয়ামী লীগ কোনো অস্ত্রপাতি দিয়ে এখানে পাঠাবে না, বোকার স্বর্গে বাস করবে না কেউ। যেন ইলেকশনের দিন আওয়ামী লীগ দেওয়ার পর দেওয়ার মারবে আর ভেঙে চুরে একেবারে করবে ইলেকশন। আওয়ামী লীগ তো অপরিপক্ষ রাজনীতি করে না, তারা করে দেওয়ার করে যখন তাদের শেল্টার থাকে। আজকে বঙ্গভবনের শেল্টার নাই, গণভবনের শেল্টার নাই, মুসলিম সাহেবদের পরে কারোর কোনো নির্দেশ নাই যে আপনি এইভাবে ইঞ্জিনিয়ারিং করেন, ওইভাবে বাক্স চুরি করেন, ওইভাবে সেন্টার। আমি একটা কথা বলি, আমাদের এই মা বোনরা সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকবে ভোটের জন্য, ইয়ং জেনারেশন ভোটের জন্য দাঁড়িয়ে রয়েছে। সমস্ত লোক যখন এইভাবে দাঁড়িয়ে আছে ভোটের উৎসবে, আপনি হঠাৎ করে ভিতরে যে অস্ত্র দেখিয়ে আপনি বাক্স নিয়ে গেলেন, কোথায় নিয়ে যাবেন, কোন জায়গায় নিয়ে যাবেন? সমিতি প্লেস, ভারতে নেবেন? আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে এখানে লোকাবেন কোথায়? কিছু হবে তো হবেই। কত জায়গায় ইলেকশন এটা হয়, কতবার দরকার হয়। ইলেকশন না পছন্দ হলে 1-1.5 বছর পরে আমরা আবার ইলেকশন করব। হয়নি জাপানে সকাল বিকাল প্রধানমন্ত্রী চেঞ্জ হয় না, হয়নি ব্রিটিশে, হয়নি ইন্ডিয়াতে, আমরা জানি না এগুলো। সুতরাং একটা ইলেকশনে যদি গোলমালও হয় সার্বিক অংশগ্রহণের মাধ্যমে,
তাহলে আপনার এত চিন্তা কিসের? না আবার করব, আওয়ামী লীগ নিয়েই করবো অথবা উইদাউট আওয়ামী লীগ করবো, হোয়াট ইজ রং? এ তো আমাদের দেশের মানুষ। তবে সিদ্দিক ভাই যেটা বলছেন, আমি তো বারবার বাংলাদেশে গেছি কয়েকবার, তৃণমূল পর্যায়ে অবস্থা খুব খারাপ। যারা আওয়ামী লীগ করতো, শোনেন আপনারা এখানে যারা আছেন, আত্মীয় স্বজন নাই, জামাতের নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, আমার আছে। আমি চিনি সবাইকে, জানি তাদের দুরবস্থা। ব্যবসা নাই, বাণিজ্য নাই, ঘর থেকে বের করতে পারে না তারা। আপনার কি আওয়ামী লীগ করে? গেছেন দেশে, মোটর সাইকেল কিনে নিয়েছে, গোটা 10 ছেলে আমার কাছে আসছে, আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, তারা বোরকা পরে আসছে। কি বললেন আপনারা? ফালতু কথাবার্তা। তাদের অবস্থা খারাপ। তারা ইলেকশনে যাবে যদি ওই মহল্লায়, ওই পাড়ার বিএনপি বা জামাতের লোক তাদেরকে বলে যে ভাই তোমরা এসো, তোমরা আসবা, কোনো চিন্তা করো না, তখন তারা চিন্তা করবে যে যেতে পারবে কিনা পারবে। কারণ তারা মনে করছে আওয়ামী লীগ কবে আসবে। তাদের নেতা 70,000 লোক নিয়ে চলে গেছে, অধিকাংশ ক্রিমিনাল। আওয়ামী লীগের লোকেরা আমাকে বলছে যে টকশোতে আপনি বলেছেন হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়, আমাদের নেত্রী ক্ষমতায় থাকা অবস্থায় আপনি বলেছেন শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে যাবে, ক্ষমতাচ্যুত হবে, সে শুধু দেশটাকে ধ্বংস করবে না, আওয়ামী লীগকেও ধ্বংস করে দিয়ে যাবে। প্রমাণ হয়নি? ওটা সেম যে স্বাধীনতা যুদ্ধে যখন আমরা একসাথে 17 বছরের বয়সের বাচ্চা ছেলে একসাথে লড়াই করলাম, আজকে তাদের দেশে থাকার কোনো ইয়ে নাই। এর ভিতরে ভাইস চ্যান্সেলর, ইমাম সাহেব, জাস্টিস, উকিল, মুক্তার, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সব চলে গেলেন। সম্পূর্ণ নেতারা দায়ী, তাদের বিচার হতে হবে আগে। থ্যাংক ইউ। কেন আমাদের আওয়ামী লীগের এই সাধারণ মানুষগুলো, গ্রামের মানুষগুলো, আপনারা ইয়ার্কি পেয়েছেন? বারবার ভারতে দৌড় মারবেন, আমার মনে নাই, আমার বাড়ি ইন্ডিয়ার কাছে। সুতরাং বি কেয়ারফুল। সিদ্দিক ভাইয়ের সাথে একমত, ওরা কোনো জায়গায় ভোট দিতে যাবে না। যদি যায়, যে মহল্লায় তাদের প্রভাব আছে সেখানে তারা যাবে। আর 2 নম্বর পয়েন্ট, এই জরিপ ফরিপে বিশ্বাস আমি করি না। কত জরিপ আমরা দেখছি, যুক্তরাষ্ট্র জরিপ আপনি দেখেননি? ডোনাল্ড ট্রাম্প কখনো পাস করে না, পাস করে গেছে না? আমরা দেখেছি এখানে বিবিসি, আমরা দেখছি রয়ের অ্যানালিসিস, আমরা দেখছি অমৃতবাজারের, আমরা দেখছি বিবিসি বাংলার। তারা বলছে একমাত্র প্রথম আলো আর ডেইলি স্টার বলছে বিএনপি জিতে গেছে অলরেডি। ভাই ওয়েট, একটা দিন পরে তো আমরা দেখতে পাবো। আচ্ছা বিএনপি জিতলে আমার ক্ষতি কি? জামাত জিতলে বা আমার ক্ষতি কি? জামাত তো সেই জামাত নাই। তাদের কর্মসূচি, তাদের ইস্তেহার দেখে যদি কেউ জনগণ ভোট দেয়, আই সাপোর্ট ইট, 100% সাপোর্ট করবো, কারণ এটা জনগণের রায়। ফালতু কথা বললে হবে না যে অমুকের অধিকার নেই, উনি এটা করেছে। আমরা যাব মুভ ফরওয়ার্ড, আমরা দেশের পিছনে আমরা টেনে নিয়ে যাব না, আমরা যাব প্রত্যেকটা দেশ যা করে। থ্যাংক ইউ। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। থ্যাংক ইউ। আমরা সবাইকে নিয়ে যেতে চাই, তবে আওয়ামী লীগ আসতে হলে আরো সময় লাগবে। তাদের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তারা যে থ্যাংক ইউ অন্যায় অত্যাচার আপনাকে করেছে অনেক ধন্যবাদ। সেগুলো Thank হওয়ার you. পরে তারা আসবে, দে আর আওয়ার ফ্রেন্ডস, আওয়ার নেইবার, আওয়ার জি, ফাদার, আপনার আওয়ার ফ্রেন্ড আওয়ামী লীগ আসবে আবার, এবং ঠিক এই আছে। নেতৃত্ব এর জন্য সম্পূর্ণ দায়ী। থ্যাংক ইউ। ভাই, বহুদিন অনেক পরে আপনার ধন্যবাদ। ফ্রেন্ড আওয়ামী লীগের কথা বললেন, এটাকে বিশ্বাস করবে কিনা আমি তো জানা নাই। সিদ্দিক ভাইয়ের সাথে একমত, আপনার ভাই। মুখ দিয়ে ফসকে উনি বেরিয়ে যেটা গেছে আপনার বলেছে ফ্রেন্ড correct। ভারত আওয়ামী থেকে লীগ। কোনো অস্ত্রপাতি দেবে না, ভারত এত কাছাকাছি করেনি যে জি। ইলেকশন বানচাল করে দেবো। জি। আওয়ামী লীগ লোকে যেখানে দখল করবে, আরে ভাই দখল যদি All বিএনপি right. একটা করে, তার জন্য আপনার ডান্ডা আছে তো, ওকে ওকে শেষ করেন আপনার ধরা কথা হবে। শেষ। প্রশাসনের আমরা 3-4 প্রফেসর ভাগ, জিয়াউদ্দিন সাহেবের আর্মির কাছে, ভিতরে উনি বাংলাদেশ 3-4 থেকে ভাগ, জয়েন ভাই। করেছেন, ওনার কথা শুনিনি আমরা। দেখি না, let me- All right, এটা okay, short okay, out, শুনবো আরো। এটা হয়ে যাক। প্রফেসর সাহেব Thank you. সবাইকে খুশি করে দিচ্ছে। জামাত, বিএনপি, আওয়ামী লীগ ওয়েল ব্যালেন্স। থ্যাংক ইউ। এরা সবাই এক। সবাই খুশি করে দিচ্ছে। রাজনীতির ক্ষেত্রে জয় বাংলা। আওয়ামী লীগ ব্যবহার সবাইকে করেনি এক করে দিছে জামাতকে, একেবারে। এরশাদ করিনি, বিএনপি করিনি, সবাই করেছে জামাতকে। এখন সাথে থাকলি সঙ্গী, না থাকলি জঙ্গি। ইয়ার্কি সবাইকে মারা উনি এক দিয়েছে। করে দিছে, বন্ধু আওয়ামী লীগ করে দিছে সবাইকে। জি জি ভাই, জি আপনার কাছে যাই, আপনার অ্যানালাইসিস শুনতে চাই। এরপরে সবার কাছ থেকে শুনবো, আপনার কাছে আবার সেকেন্ড রাউন্ড একটু শুনে আমরা শর্ট করে শেষ করব। আমি শুনলাম সবার মতামত ঠিকই আছে। আমি যেটা দেখছি, ইলেকশন আমাদের হাতে নাই, যা হওয়ার হবে,
কিন্তু আমি যেটা দেখছি যে এই যে ইয়েটা, এই সিদ্দিক ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতা করেছে, আওয়ামী লীগ সবসময় স্বাধীনতার ফ্রন্ট সিটে থাকতে হবে, এটা কিন্তু মুসলিম লীগ পাকিস্তান স্বাধীন করেছিল, মুসলিম লীগ থাকে নাই, কংগ্রেস ইন্ডিয়াতে করছে থাকে। দল কিন্তু যে দল স্বাধীনতা করে তারা যদি মেনটেন করতে না পারে তাহলে এটা হবে, কোনো সন্দেহ নেই। তো যার জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ 25শে মার্চ পর্যন্ত রাজনৈতিক যে যে সংগঠন সেটা করে গেছেন, কিন্তু 25শে মার্চ পর যুদ্ধ হয়েছে, সেটা হচ্ছে সামরিক যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে 11টা সেক্টর ছিল। আমরা এখন একজন 11টা সেক্টরের কমান্ডারের নাম জানি না। আমাদের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করেছে, তাদেরকে আমরা বসাই নাই, খালি আমরা শুধু আওয়ামী লীগ যুদ্ধ করেছে এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, এবং আমরা আশা করি আমৃত্যু আমাদের এই দলের নামে আসবে। দলের নামে কোনোদিন আসে নাই, আসবেও না। আসবে দলের নেতৃত্ব এখানে দেওয়া হবে। আমি যেটা সিদ্দিক ভাইদের বলবো যে আপনাদের, আমি শুনছি যে জয় যেটা বললো তার মা আসবেন না, এটা হচ্ছে বিগিনিং অফ এ রিকনস্ট্রাকশন। এখন যে আওয়ামী লীগের অনেকে আছে তারা সিদ্দিক ভাইয়ের কথা শুনবে না, তারা ভোট দেবে। ওই যে যেটা শওকত আলী ভাই বললো গ্রামের, বা যেটা বললো হাসান ফিরদৌস, তারা কিন্তু ভোট দেবে, কারণ তাদের তাদের পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব তারা আওয়ামী লীগে জয়েনও করবে, না জয়েন করে দেবে আওয়ামী লীগ থেকে। তো আমার মনে হয় যে এগুলো আমাদের হাতে নাই। আমার যেটা মনে করি করা দরকার বড়ভাবে পার্সপেক্টিভলি, এই যে জামাতে যদি স্বাধীনতা বিরোধী কিছু করে, মেয়েদের বিরুদ্ধে কিছু করে, বা ছাত্ররা লাফালাফি করে খামাখা, এগুলোকে দমন করার জন্য পাবলিক ইনভলভ থাকতে হবে। কারণ দলের নেতা একটা কিছু বললেন, এই যে জামাত যদি বলে যে আমরা আমরা ইয়ে করে নেই, ওদের সবচেয়ে বড় ওই ঋণ খেলাপি থেকে শুরু করে সব কিন্তু ওদের আছে, কিন্তু ওরা বলছে আমরাই শুধু করে নেন। এই ধরনের তো ইলেকশনে করবেই। তো আমি মনে করি যে আমি যেটা বুঝি এই বয়সে, যে আমাদের পুরো দেশকে নিয়ে চিন্তা করলে, যে আমার এটাই শুধু আমার, আরেকজন অপোজিটে, ওইটার আর সময় এখন নাই। আমাদের চিন্তা করতে হবে এই যে 5 কোটি ছেলেটা আসতেছে, এরা কি সব মেয়েরা স্কুল যেতে পারবে না, কলেজ যেতে পারবে না, তারা তো এগুলো মানবে না। মানার কথা যদি মানে, তাহলে আমাদের মিস্টেক হয়েছে, আমরা তাদেরকে মুক্তিযুদ্ধের কথা শোনাই নাই, খালি বঙ্গবন্ধুর কথা শোনাইছে। এত লক্ষ লক্ষ লোক কেন মারা গেল, মুক্তিযুদ্ধরা কি করলো, আওয়ামী লীগ তার যুদ্ধের কথা আমরা শুনে নাই। তো যদি না শোনাই, তো ওরা তো মনে করবেই যে তাদের একটা ইয়ে নিকো। তো এটা আমাদের যে মিস্টেক যেটা আওয়ামী লীগের হচ্ছে বা হয়েছিল, এটা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ এটা এত বড় একটা জনগোষ্ঠী এর পিছনে আছে, তাদেরকে এই নিরাশ করাটা আমাদের উচিত হবে না। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবার কাছে এক মিনিট শুনি যাই। এরপরে হাসান ভাই আপনার কাছে জানতে চাই যে এইবারের ভোটে সবচেয়ে সিগনিফিকেন্ট ভূমিকা কে পালন করবে বলে আপনার কাছে মনে হয়, ওমেন্স অর ইয়াথ? আমরা এর আগে বলেছি যে রাফলি 44% ভোটার হচ্ছে গিয়ে যাদের বয়স 30-এর কম। রাইট, 44%, অলমোস্ট হাফ আমাদের ইলেক্টোরেট এই তরুণ। এবং এটা ভুললে চলবে না, এই যে আজকের যে নির্বাচনটা কিন্তু জুলাই আগস্ট যে বিপ্লবে 1400 মানুষ মারা গেছে, হাজার হাজার লোক আহত হয়েছে, তাদের রক্তের উপর দিয়ে কিন্তু। ফলে এরাই এই নবীন প্রজন্মই কিন্তু নিয়ামক, প্রধান এজেন্ট অফ চেঞ্জ। এই নির্বাচনে লক্ষ্য করে দেখবেন যে আমরা এখানে কথা বলছি বটে আওয়ামী লীগের, আমরা সবাই 70 বছর বুড়ো বলে, এই নির্বাচনে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টরি না। আমরা একটা পরিবর্তিত বাংলাদেশে বাস করি এখন, যে বাংলাদেশে বাস্তবতা বদলে গেছে। আমরা এখানে সবাই দেখেন, এখানে জিয়া ভাইয়ের মতো লোক বা শওকত ভাইয়ের মতো লোকরা স্পষ্টভাবে বলছে তারা জামাতকে ওয়েলকাম করবে। কত ড্রামাটিক্যালি বাংলাদেশ বদলে গেছে, যে বাংলাদেশে আমরা জামাতকে কখনো আমাদের টেবিলে বসার যোগ্য মনে করিনি, তাকে আমরা পাবলিক টেলিভিশনে স্পষ্ট বলে দিচ্ছি ইউর ওয়েলকাম। কারণটা কি? বাস্তবতাটা বদলে গেছে। সিদ্দিক ভাই একটা কথা অলক্ষ্যে বলে ফেলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় জামাতকে ক্ষমতা বসাতে। তারা কেন চাইবে ভাবুন তো আপনারা? আমেরিকা কেন চাইবে বাংলাদেশে একটা অতি দক্ষিণপন্থী দল ক্ষমতায় আসে? কারণটা খুব স্পষ্ট। যারা আপনারা পড়েছেন ওয়াশিংটন পোস্ট রিপোর্টটা, তারা কি বলছে? বাংলাদেশ ক্রমান্বয়ে ইসলামিস্ট হয়ে উঠছে। কেন হয়ে উঠছে? 50 বছরের অপশাসনের ফল।
আমি বারবার বলি একটা কথা, যে ধান আপনারা বুনেছেন এ গত 50 বছর, আজকে সেই ফসল তুলছেন আপনারা। আজকে জামাতের উত্থানের পেছনে আপনারা দায়ী। এটা একটা ব্যাপার। স্পষ্ট কথা হচ্ছে এই যে, যদি নির্বাচন বড় রকমের বিপর্যয় না ঘটে, এই নির্বাচনে খুব সম্ভবত বিএনপি ক্ষমতায় গ্রহণ করছে। এবং বিএনপিকে আমি পার্সোনালি ওয়েলকাম করি দুটো কারণে। এক, একটি মধ্যপন্থী দল। দুই, এই দল এই মুহূর্তে মুক্তিযুদ্ধের মূল্যবোধের ধারক। আওয়ামী লীগ মাঠে নেই, মুক্তিযুদ্ধকে ধারণ করছে কে? বিএনপি। লক্ষ্য করে দেখবেন যে এই দলের প্রতি নেতা, তারেক সমাজ শুরু করে সবাই, প্রত্যেকে এই ভাষায় কথা বলছে যে ভাষায় মুক্তিযুদ্ধের প্রশ্ন বলছি আমি, যে ভাষায় কথা বলতো আওয়ামী লীগেররা। তার মানে এই মুহূর্তে এই বিএনপি হচ্ছে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট মুক্তিযুদ্ধ প্রশ্নে। এটি আমার চোখে কিন্তু আশার কথা, ভয়ের কথা না। ওভারঅল বলি, আমি একদম শেষ করছি আমি এই বলে যে দেশটা বদলে গেছে, দেশটা পরিবর্তিত হয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ নির্মাণের অপেক্ষায় আছে এই নির্বাচনের মাধ্যমে। আমি খুব আশাবাদী। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে যাই যে আপনি কি মনে করেন যে হু উইল বি দ্য পিপল হু উইল বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর, যারা এই নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে? না, এটা একদম সহজ উত্তর হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টররা তরুণ সমাজ এবং নারী সমাজ। এবং আমি 1 মিনিটে শেষ করতেছি। আমি হাসান ভাই এবং শওকত আলী সাহেবের বক্তব্যের জের ধরে বলতে চাই, বাংলাদেশের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের বিরাজ করতেছে, কিন্তু খেলোয়াড় বদলায় নাই হাসান ভাই। জামাতে ইসলাম তার যে চরিত্র ছিল সেটাই আছে, ডক্টর শওকত আলীও বদলান নাই, বিএনপিও বদলায় নাই, আওয়ামী লীগও যে চরিত্র ওনাদের ছিল এত ঘটনার পরেও আওয়ামী লীগও বদলায় নাই। বদলেছে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশাটা। সেই প্রত্যাশাটা কি হবে, আবারও কি সেই প্রত্যাশাটা মুখ থুবড়ে পড়বে, আবারও কি বন্দোবস্তের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষাকে পল্লবিত করা হবে, এটা আগামী সপ্তাহের মধ্যেই আপনার আমার কাছে পরিষ্কার হবে। এটাই আমার কথা শেষ। পরশু দিনে পরিষ্কার হয়ে যাবে। জি, নাসির আলী খান পল। ধন্যবাদ। হাসান ভাই বললেন যে পরিবর্তন একটা আসবে, কিন্তু কোশ্চিন থেকে যায় পরিবর্তনটা আসে দেশ কি ভালোর দিকে নিয়ে যাবে নাকি খারাপের দিকে নিয়ে যাবে। আমরা যদি আজকে তরুণ প্রজন্মের উপর লক্ষ্য করি, দেখি, তাহলে কি দেখেন? একটা চিত্র দেখেন, অসম্ভব উগ্র, কথায় কথায় শাহবাগে চলে আয়, কথায় কথায় বলে ওখানে চলে আয়, এই যে উগ্রতা। তারপরে তাদের স্লোগান দেখেছি, কি অসভ্য ভাষায় তাদের স্লোগান 1 2 3 4 আমরা লক্ষ্য করেছি। মহিলাদের অঙ্গ নিয়ে তারা স্লোগান দেয়। তো এই নতুন প্রজন্ম কি পরিবর্তন এনে বাংলাদেশকে ভালোর দিকে নিয়ে যেতে পারবে, নাকি এখনো আমাদের মতন যারা বয়সী বুড়ারা আছি তাদেরও একটু অ্যাডভাইস দরকার, দেশটা কিভাবে চলবে। খালি নতুনের উপর ছেড়ে দিলে হবে না, খালি মহিলাদের উপর ছেড়ে দিলে হবে না। তো এইদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। মানে বিজ্ঞ যারা রাজনীতিবিদ, তাদের অ্যাডভাইসও দরকার আছে, সাজেশনও দরকার আছে। তবে ইব্রাহিম চৌধুরীর সঙ্গে আমি একমত, আমরা কেউই বদলাইনি, আমরা নিজের নিজের জায়গায় একেবারে টাইট সিট করে সিট বেল্ট লাগিয়ে। আপনি বদলান নাই, কিন্তু প্রজন্ম তো বদলে গেছে। আপনি যেটা একটু আগে বললেন, হ্যাঁ আপনি বদলান নাই, ঠিক আছে, বাট প্রজন্ম বদলে গেছে। আকাঙ্ক্ষাটা বদলেছে কিন্তু প্লেয়ার বদলায় নাই। এটা এই কথার সাথে আমি একমত না আপনাদের। আচ্ছা, ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে মনে করেন যে পরশু কালকের যে ইলেকশনে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আপনার অনুভূতি কি হবে, আর বিএনপি যদি ক্ষমতায় আসে কি অনুভূতি হবে, এবং পরিবর্তনটা কি? জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসে বাংলাদেশ কেমন হবে, বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশ কেমন হবে, আপনি কি মনে করেন? আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সুন্দর সুন্দর কথা বলেছেন। এভরিবডিজ ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন, এটা তো আমাদের সবারই এই অধিকারটা রয়েছে। তবে আমি আবার শুরু করছি, এটা অবৈধ নির্বাচন, অবৈধ সরকার, এটা হাস্যস্কর নির্বাচন। 54 বছরে এরকম নির্বাচন হয়নি। ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিতে যাবে, একটা সনদ কি দিন, এটা জুলাই সনদ না কি বলে, জুলাই সনদ কি সেটা আমি জানি না, আমি নিজেও ভালো বুঝি না। সেই জুলাই সনদের উপর একটা একই দিনে একটা ভোট হবে। আবার সংসদ
নির্বাচন হবে, তারা নাকি আবার গণপরিষদের সদস্য হবে। একটা কমপ্লেক্স, একটা বোগাস, একটা অবয়ব, মানে একটা মানে শেপলেস একটা নির্বাচন, সবচাইতে একটা খারাপ নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল। এবং সেটা ডক্টর ইউনূস সাহেব ঠিকই বলেছেন। উনি আমাদের এই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্মানের যে দেশটা, সেই দেশটাকে উনি একটা অনন্য নির্বাচন দিচ্ছেন, যে নির্বাচন 12 তারিখের পরে বাংলাদেশ কোথায় যাবে সেটা 13 তারিখে আমরা জানতে পারবো, 14 তারিখে জানতে পারবো। তবে একটা ধ্বংসের স্তূপের সূচনা হবে এই ডক্টর ইউনূসের মিরাকুলাস ডিজাইন, যেখানে একই দিনে গণভোট, যেটা বাংলাদেশে যদি আপনি এখন স্ট্যাটিস্টিক্স নেন, আমার তো মনে হয় 5% লোক they don't understand what is this গণভোট, but it will happen and it will get more than 80% vote. So এটা একটা হাস্যকর নির্বাচন। আমরা যেহেতু আমরা এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি না, এটা আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। তবে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের লোক শান্তিতে হয়, সে ব্যাপারে আমাদের কর্তব্য রয়েছে এবং সেটা আমাদের অবস্থান থেকে আমরা সে কাজটি করবো। থ্যাংক ইউ সো মাচ। 54 বছরের ইতিহাসে একটা ভালো নির্বাচনের উদাহরণ সিদ্দিক ভাই, আপনি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে আমাদের এটা আর বললেন না, মানুষ আমাদের উপর খেপে যাবে। নির্বাচনে তো অন্তত ভোট দেওয়ার জন্য আপনারা তো বলেছেন যে ভোট, মানে আপনাদের সময় নির্বাচন হয়েছে নিকট অতীতে, যেখানে মানুষকে ভোটের কেন্দ্রেও যেতে দেওয়া হয় নাই বা যাওয়ার জন্য প্রত্যাশাও করা হয় নাই। অন্তত এবার মানুষকে ভোটে কেন্দ্র নেওয়ার জন্য তারা বলতেছে। তো আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে সিদ্দিক ভাই, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, মানে নির্বাচন নিয়ে মানে আপনাদের কথাবার্তা বলার আগে মানে মানে একটু আবার নিজেকে তলিয়ে আওয়ামী লীগ কোন সময় কোন দলকে নিষিদ্ধ করে দিয়ে নির্বাচনে আসতে পারবে না, কোনোদিন বলে নাই। কোন নির্বাচনে, যে 3টা নির্বাচনে ভুল ত্রুটি ছিল, কিন্তু কোন দলকে বাদ দিয়ে নির্বাচন করেনি বাংলাদেশ, হয়নি পর্যন্ত। এবারই প্রথম কতগুলো দলকে বাদ দিয়ে একটা গণভোট, যে গণভোটটা হচ্ছে, যে গণভোটে as I said again, 5% লোক don't understand what is that gonna-vote, and that's going to happen the same day. That's why it will be a first election, and you will see what happened after 12. You will see. We all see. ডক্টর শওকত আলী, সবাই আমরা আশা করি দেশের শান্তি হোক, দেশের শান্তি ফিরে আসুক। শুনেন, ইমোশন একটা জিনিস আলাদা, দেশ একটা আর দল একটা জিনিস। আপনাদের বলা উচিত যে বিএনপি বা জামাত বা যে কোনো জায়গায় তারা যদি মনে করে যে এই দলে ভোট দিতে পারবো, আপনাদের উচিত, আওয়ামী লীগের উচিত তাদেরকে বলা যে ভোট কেন্দ্রে যাক, এটা তাদের অভ্যাস হোক, তারা যেন ভোট কেন্দ্র ছেড়ে না আসে। তাদের একটা সাহসের বিষয় আছে, জনগণের ভিতরে সম্পৃক্ততার বিষয় আছে। আপনারা দীর্ঘদিন সাধারণ মানুষদের বঞ্চিত করেছেন, আর আজকে আপনারা আপনাদের নিজেদের দলকে বঞ্চিত করতে চাচ্ছেন। এটা রাজনৈতিক কোনো প্রজ্ঞার ভিতরে পড়ে না। আমি এটা মনে করি, যে দলের সাথে আমরা সংশ্লিষ্ট ছিলাম ছাত্র জীবন থেকে, আপনি কিভাবে আপনাদের নেতারা এটা বলে ইলেকশনে যাবে, ভায়োলেন্স হবে না, দেশকে গড়তে হবে, মুভ ফরওয়ার্ড, এইটা হবে একটা প্রজ্ঞ রাজনীতিকদের কথা। দেশে থাকেন আর বিদেশে থাকেন, দেশটা আমাদের। ফিরে এসে কি করবেন? কার নিয়ে রাজনীতি করবেন? কওমি জননী তো আসবে, জাতি জামাত যায়, কওমি জননী আসবে না ফিরে? মামুনুল হক তার সে ক্ষমতায় আসে যাবে যদি সে ইলেকশনে পাস করে, সে তো জামাতের সাথে জোট করেছে। কওমি জননী তো তারাই দিয়েছিল। আজকে তারা যদি আসে তাহলে কওমি জননী কেন আসবে না? ভারতের সাথে জামাতের যোগাযোগ চলছে, এটা সবাই আপনারা জানেন ভিতরে ভিতরে, যে কিভাবে এটা সমাধান করা হবে। নির্বাচিত সরকার যেই আসুক, তারা ভারতের সাথে যুক্ত। ভারতকে আমাদের শত্রু, ভারতের কোনো কষ্ট হলে আমাদের লাগে না, পাকিস্তানের হলে লাগবে না, আমাদের হলে লাগবে না। কোন কারণে আমরা করব? কিন্তু মুনাফেক, এই যে হিন্দু মৌলবাদী এই লোকটা ক্ষমতায় আসার পরে ভারতের সমস্ত কৃষ্টি, কালচার, ইতিহাস, সংস্কৃতি সব ধ্বংস করেছে, আমাদেরও ধ্বংস করে দিয়েছে। এবং তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে। কোনো দরকার ছিল সেনার পরে এতভাবে চাপ দিয়ে, তার দিয়ে এত সব করানো? এটা কোনো বন্ধু রাষ্ট্রের ভিতরে পড়ে? দে আর নাও রিয়ালাইজ ইট, এবং পায়ে ধরে বেড়াচ্ছে। একবার বিএনপির কাছে, একবার তারা জামাতের কাছে যাচ্ছে। কেন? আওয়ামী লীগ আমাদের বন্ধু না? কোন কারণে আমরা দেশে যেতে পারি না? কোন কারণে
আমরা দেশে একটা প্রজেক্ট করতে পারি না, দান করবো তাও আপনারা বাদ দিয়েছেন। আপনারা কোন মেটিকুলাস। ইউনূস সাহেব যে কাজটা করেছেন, গিভেন দি কন্ডিশন অফ দ্য কান্ট্রি, অত্যন্ত ভালো কাজ করেছেন। এটা শুরু, লেটস ডু ইট। সবাই মিলিতভাবে দিতে হবে। আপনার দেশের বিরুদ্ধে কথা বলবেন কেন? জি। আমার অর্থনীতির বিরুদ্ধে কথা বলবেন কেন? আমি ডক্টর শওকত একজন অর্থনীতিবিদ হিসেবে বারবার আপনাদের সাথে তো বলিনি যে আমি দেখেছি গ্রাম পর্যায়ে পদ্মা সেতু নিয়ে আমি একমাত্র লোক, আপনারা সবাই জানেন যে আমি হাসিনাকে 100% সাপোর্ট দিচ্ছি। তার অন্যান্য কার্যকলাপ okay, পিছনের ইতিহাস গুলো আমরা আমি সাপোর্ট support করেছি, করছি, ভালো করছেন, কেন আমরা জি। করবো না? কিন্তু আপনারা আবার ডিভিশনের ভিতরে কোথায় নিয়ে যাবেন? সিদ্দিক ভাই, আপনি কার কাছে ফিরে আসবেন? কোথায় আসবেন? এই লোকগুলো যে কত চেঞ্জ হয়েছে কত জানেন? আজকে দেখেন, আমি একটা কথা বলি, আপনার এখানে সিদ্দিক ভাই আপনি আছেন, এখানে আমাদের হাসান ভাই আছেন। আরে ভাই, ইউনিভার্সিটি যেতাম ডক্টর ইউনূসের সাথে, 7 জন মেয়ে আসতো ইকোনমিক্স ডিপার্টমেন্টের সাথে, এসে ক্লাস শেষ হওয়ার পরে ইউনিভার্সিটি ক্লাস থেকে চলে যেত। আজকে মেয়েদের কোথায়? আমি আর বেশি ডিটেল যাব না, তাদের অধিকার রয়ে গেছে, দেশ চেঞ্জ হয়ে গেছে। আপনি গুজামিল দিয়ে চালাতে পারবেন না। ইউ মাস্ট অ্যাডমিট ইউর থ্যাংক ইউ, যে মিস্টেক, সেটা you. আমাদের জিয়া ভাই বলছে যে আপনারা যা শিক্ষা দিয়েছেন টোটালি রং। কারে প্রমোশন দিয়েছেন, কারে ভাইস চ্যান্সেলর দিয়েছেন শত শত কোটি টাকা নিয়ে, লেখাপড়া জানে না। আমি একটা প্রাইমারি স্কুল করছি 1.5 বছর হলো, আমি সেখানে যে Okay, অবাক আপনি হয়ে লম্বা গেছি। অন্যদিকে চলে যাচ্ছেন যেটা ভাই, আমাদের সময় গ্রেডের শেষ। ছেলে বাংলা পড়তে পারে না, ইংরেজিও পড়তে পারে না। আর হাসান আব্দুল্লাহ ভাইকে আমি একটা ইনফরমেশন দিন, আপনি 4th গ্রেডের বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আসেন, বইটা 5th গ্রেডে নিয়ে আসেন। সেখানে বঙ্গবন্ধুকে, শেখ সাহেবকে যেভাবে লিখেছে, কোন 3য় শ্রেণীর স্টুপিড এইভাবে লিখতে পারে না। ওনাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যে ভাষা, যে শব্দ, যে বস্তু দেওয়া হয়েছে, আমি বইটা পড়েছি। আমি এবার স্কুল করে আসছি যখন, তখন আমি দিছি। আমি স্কুল চেয়েছিলাম হাসিনার কাছে, আমার জমি 6 কোটি টাকার জমি, তারা দিইনি। আচ্ছা, বাচ্চাদের ভিতরে কি বিএনপি, জামাত, আওয়ামী লীগ আছে? দিইনি। কোন কারণে? কারণ আমি নাকি ওদের বিরোধিতা করি। টোটালি ননসেন্স। অলরাইট, এইসব থ্যাংক ইউ, বাস্তবতার দিনগুলো ডক্টর কথাবার্তা আপনাকে আর অনেক বলবেন না। ধন্যবাদ, You অনেক must need ধন্যবাদ। to আমরা change কালকে your attitude. আজকে The সব country শেষ has করবেন been না, changed কালকে কিছু আলোচনা already. রাখেন, কালকের জন্য কিছু Very nice. রেখে দেন Thank শওকত you. আলী ভাই, একটু রাগ হয়ে কালকের জন্য গেলাম। কিছু রাখেন, আজকে কালকে তো আওয়ামী আবার লীগের অনেক নেতা পেয়েছি তো একসাথে। অনেক লম্বা আলোচনা হবে ইব্রাহিম কালকে। চৌধুরী, কি খবর ভাই? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে। প্রফেসর জিয়াউদ্দিন কিচ্ছু আহমেদ, কেউ আপনি মনে করবেন বাংলাদেশ না, থেকে আমরা আমাদের সব আবার সবার কথা জন্য বলবো ইনশাআল্লাহ। যুক্ত হয়েছিলেন, Day আপনাকে after অনেক tomorrow. ধন্যবাদ। আমি জানি আপনি আরো কিছু প্রজেক্টে ইনভলভ, এবং এগুলো নিয়ে পরে আলোচনা করবো। এখন তো যেহেতু দিস ইজ দি হার্ড টপিক, সেই জন্য আজকে এই বিষয়টি আলোচনা করলাম। ধন্যবাদ। ইব্রাহিম ভাই কি বাংলাদেশে? না, ডক্টর না না না, জিয়া ভাই বাদে। জি জিয়া ভাই বাংলাদেশে? জি। আর থ্যাংক ইউ ডক্টর সিদ্দিকুর রহমান, অনেকদিন পরে আপনাকে দেখলাম। নাসির আলী পল, না, অনেকদিন পর আমাকে ডাকছেন, অনেকদিন। আমি তো অলওয়েজ আমি তো না, বাসায় আপনি বসে থাকি। রেগুলার আসবেন এখন থেকে। আরে থ্যাংক ইউ সো মাচ, সিদ্দিক ভাই, আপনি থ্যাংক জানেন ইউ দেশের ভিতরে ইব্রাহিম ভাই, এখানে আপনি- হাসান ফেরদৌস, আপনি শুধু একটা victim না, এখানে আমাকেও মাঝে মধ্যে থাকবেন। খুদা হাফেজ।